কি অবস্থা, কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? এই অডিও ভিডিও ঠিক আছে কিনা একটু জানাইও। অডিও এবং ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও ওয়েব অ্যাপ থেকে এবং ফেসবুক থেকে যারা জয়েন করছো। কেমন আছো তোমরা? দিনকাল কেমন চলে? হ্যাঁ, মানুষজন কোথায়? সবাই দ্রুত চলে আসো, সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম শিহাব, ভালো আছি নাহিদ, তুমি কেমন আছো? সাদমান, ওকে। আরাফাত, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ও অনিন্দ দাস, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? হৃদয়, সিফাত, অভিজিৎ, আদাব, শাহনাজ, প্রত্যয়, মারিয়া, আব্দুল্লাহ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে। তো এইখানে আজকের ক্লাসটা যারা করতে আসছো, সবাই কি ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে আসছো? এরকম কেউ যদি থাকো যে গত 2 দিনে এনরোল করছো কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসটা দেখোনি, তোমাদেরকে আমি বলবো অবশ্যই ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নিবা। কারণ আমরা এই কোর্সে কিভাবে পড়বো, কোন বই থেকে ফলো করব বা কি না কি হবে, সব কিছু ওরিয়েন্টেশন ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করছি। তো আজকে থেকে আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। আজকে ক্লাসে আর কোন বই পড়াবো, কেমনে বাড়ির কাজ দিব, ওইগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। আজকে শুধু পড়াশোনা হবে। তার আগে একটা কথা বলে নেই, আমাদের যে সাইকেল 1, এই যে 25 ব্যাচের কোর্স, হায়ার ম্যাথ কোর্স, মোট 6টা সাইকেলে পড়াবো। তার মধ্যে শুধু প্রথম সাইকেলটা এখন এনরোলমেন্ট শুরু হয়েছে এবং এই প্রথম সাইকেলটাতে মোট চ্যাপ্টার কভার করবো কয়টা সবাই তো জানোই। কারণ সবাই যেহেতু এনরোল করছো, তোমরা তো জানোই যে এখানে অধ্যায় কভার করবো মোট 4টা। তৃতীয় অধ্যায় সরল রেখা, চতুর্থ অধ্যায় বৃত্ত, ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, সপ্তম অধ্যায়ও ত্রিকোণমিতিক অনুপাত বা এই ত্রিকোণমিতির 2টা চ্যাপ্টার, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7। এবং এই 4টা অধ্যায়ের মধ্যে আমরা সবার প্রথমে পড়বো চ্যাপ্টার 7। জানো তো আজকে আমরা কোন অধ্যায় শুরু করব? চ্যাপ্টার 7, সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হায়ার ম্যাথের সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই যে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এর নামটা দেখো, ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই সপ্তম অধ্যায়টা পড়তে আমাদের ক্লাসের সংখ্যা লাগতে পারে আনুমানিক 18টি। এই যে চ্যাপ্টার 7, এই চ্যাপ্টার 7 কমপ্লিট করতে মোট ক্লাস লাগতে পারে আনুমানিক কয়টি? 18টি। এটা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 এবং এখানে মোট অধ্যায় আছে 7.1 থেকে 7.7 পর্যন্ত। 7.1 থেকে 7.7। আবার কোন কোন বইয়ে এভাবে লিখে 7-এর এ থেকে 7-এর ই এফ জি পর্যন্ত। যে এইভাবেই তুমি বলো না কেন, মানে মোট 7টা পরিচ্ছেদ আছে। এই ত্রিকোণমিতির সপ্তম অধ্যায়ে মোট পরিচ্ছেদ আছে 7টা, 7.1 থেকে 7.7। অথবা কোন কোন বইয়ে দেখবা এইভাবে টাইটেল আছে, অসীম কুমার শাহ স্যারের বইও এ থেকে শুরু, কেতাবুদ্দিন স্যারের বইও এ থেকে শুরু, যে 7-এর এ থেকে 7-এর জি পর্যন্ত। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, সবাই রেডি? শুরু করব। ওকে, আর 1 মিনিট ওয়েট করি, আর 1 মিনিট ওয়েট করে তারপর শুরু করি। ওকে, ফাতেমা বলছে দেখা যায় না, ওয়েবে দেখা যাবে তো, ভিডিও পারমিশন অন করে দাও। অথবা ওয়েবে কারো সমস্যা হলে ফেসবুক থেকে দেখো। আমাদের এসসিএস এর কোর্সের ক্লাসগুলা একই সাথে তুমি ওয়েব অ্যাপ এবং ফেসবুক দুই জায়গা থেকেই করতে পারবা, যেটা তোমার সুবিধা। কারো যদি ফেসবুক চালাতে ইচ্ছা না করে, তুমি ওয়েবসাইট থেকে মানে ওয়েব অ্যাপ থেকে সব ক্লাস করবা। আর কারো যদি ওয়েব অ্যাপে সমস্যা হয়, বিশেষ করে যাদের নেটওয়ার্ক দুর্বল বা ডিভাইসগুলা একটু মানে অত হাই কনফিগারেশনের না, তাদের জন্য ফেসবুকটা বেস্ট। কারণ ফেসবুকে কম স্পিডেও বা নেটওয়ার্কের স্পিড যদি একটু কমও হয় তাহলেও স্মুথলি ক্লাস করা যায়, যেটা ওয়েবে একটু হাই স্পিড নেট লাগে। ওকে, তো ঠিক আছে, চলো শুরু করি। আমরা শুরু করতেছি কি লেকচার 1। আমি আবার বলতেছি, আজকে ক্লাসে শুধু বেসিক জিনিসই পড়াবো। প্রথম 2টা ক্লাস ত্রিকোণমিতির প্রথম 2টা ক্লাসে জাস্ট বেসিক যাবে, কারণ এই চ্যাপ্টার 7 ত্রিকোণমিতিটা পুরা হায়ার ম্যাথের স্ট্রাকচার। তোমাকে বলছিলাম তুমি অন্য যে কোনো অধ্যায় পড়তে যাবা,
দেখবা এই চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি আইসা হাজির। কাজে এই অধ্যায়টা আমাদেরকে একদম জিরো বেসিক থেকে শিখতে হবে। তো চলো শুরু করতেছি। অধ্যায়টার নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। শুরুতে আমরা একদম বেসিক জিনিস শিখবো। আমাকে বলো তো মোট ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? 9 10 এ জেনারেল ম্যাথেও ত্রিকোণমিতি ছিল, হায়ার ম্যাথেও ত্রিকোণমিতি ছিল। তো আমাকে জাস্ট এই জিনিসটা বলো কারা কারা জানো যে ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টা? এই অধ্যায়ের নাম কিন্তু লাস্টে ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত আছে মোট 6টা। সাইন, টেন, কস, আরো আছে 3টা, কট, সেক, কোসেক। তো এই জিনিসগুলো আসলে কি মিন করে এটা আমরা জানি না। এবং আমার এই ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে একটা মজার ঘটনা আছে। আমি যখন 9-এ পড়ি, 9-এ মানে ত্রিকোণমিতি তো সব 9 থেকেই শুরু হয়। তো 9-এ যেই স্যারের কাছে হায়ার ম্যাথ পড়তাম, উনি যেই দিন ত্রিকোণমিতি প্রথম ক্লাস নিছেন ওই দিন আমি যাই নাই, ওই দিন আমি প্রাইভেট মিস দিছি। তারপরের দিন গেছি, গিয়ে তো দেখি স্যার কি লিখতেছে, আমার কাছে সব হিব্রু ভাষা মনে হচ্ছে। স্যার লিখতেছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সূত্র বসাইতেছে tan থিটার জায়গায় sin থিটা বাই cos থিটা। আমি তো তখন মাননীয় স্পিকার, যে ঘটনা কি এগুলো কই থেকে কি আইতেছে আমার নো আইডিয়া। বুঝতেছো জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তো তোমাদের ক্ষেত্রে হয়তো এরকম হয় নাই। তো আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পড়ি, মোট 6টা ত্রিকোণমিতিক অনুপাত। আর বিশেষ করে আমি একটু কথা বলি নেই, ত্রিকোণমিতি অধ্যায়টা দেখবা 21 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ তোমাদের সিনিয়র যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবা, বলবে যে হায়ার ম্যাথের সবচেয়ে কঠিন চ্যাপ্টার ত্রিকোণমিতি, সবচেয়ে ঝামেলার চ্যাপ্টার এইটা। কারণ কি সবাই এটাকে ঝামেলার কেন মনে করে? কারণ হচ্ছে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা, এগুলোর বেসিক জিনিসটাই কারো ক্লিয়ার থাকে না। সবাই ম্যাথ করে, হ্যাঁ sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1, বাট এই sin কি জিনিস, sec কি জিনিস, tan কি জিনিস, এগুলাই ওরা শিখে না। এই জন্য তাদের কাছে সারা জীবন এই জিনিসগুলো একটা ধোঁয়াশার মতো লাগে। তো আমরা আজকে ক্লাসে এই জিনিসগুলো সম্পর্কে জানবো। আজকে ক্লাসে আমরা পরীক্ষায় আসার মতো জিনিস পড়বো না, আমরা জাস্ট ত্রিকোণমিতি সম্পর্কে জানবো, যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো এগুলা খায় নাকি মাথায় দেয়। বুঝছো? চলো শুরু করি। পড়াশোনা আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। আজকে ক্লাসে খালি ত্রিকোণমিতির সাথে পরিচয় হবে, যাতে ত্রিকোণমিতি আর ভবিষ্যতে কখনো কঠিন না লাগে। তো চলো শুরু করি। শুরুতেই দেখো এই যে সাইন, দেখো এগুলো তোমরা নোট করলেও হবে না করলেও হবে, এগুলো পরীক্ষায় আসবে না। এবং আমি ক্লাসের শেষে তো ক্লাসের ক্যাপশনে স্লাইড দিয়েই দিব। তোমরা ফেসবুকে ক্লাসের ক্যাপশনে, ক্লাস শেষ হওয়ার পর ক্লাসের ক্যাপশনে তুমি স্লাইড পেয়ে যাবা। আবার ওয়েবেও ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরেই ক্লাসের স্লাইড আপলোড হয়ে যাবে। তো এগুলো পরীক্ষা আসবে না, খালি জানো। তুমি চাইলে নোট করতে পারো, না চাইলেও হবে, কোনো সমস্যা নাই। আমি তো নোট দিয়ে দিব, ক্লাস লেকচারটা দিয়ে দিব এটা, বাট আমি বলবো নোট করো। যেহেতু ক্লাস করতে আসছো, যা বলতেছি খাতায় তোলো। তো শোনো কি বলি। এই যে সাইন, আমরা যে শিখি সাইন, টেন, সেক, আগে এই 3টা সম্পর্কে জানবো। একটু দেখো, এই যে সাইন, টেন, সেক, এটা কোত্থেকে আসছে? সাইন এটার পূর্ণ রূপ হচ্ছে এই যে SINE, এটাকে আমরা সংক্ষেপে লিখি সাইন, SIN। আর টেনজেন্ট এটাকে সংক্ষেপে আমরা বলি টেন। সেকেন্ড এটাকে আমরা সংক্ষেপে বলি সেক। তো এই যে সাইন, সাইন কোত্থেকে আসছে? সাইন কি মিন করে ভাইয়া? সাইন শব্দটা কি মিন করে? সাইন শব্দটা ল্যাটিন শব্দ সাইনাস থেকে আসছে। কোত্থেকে আসছে? সাইনাস থেকে আসছে। এই সাইনাসের বাংলা কি? এই সাইনাসের বাংলা হচ্ছে গর্ত বা গহ্বর বা খাজ। গর্ত বা গহ্বর বা খাজ, যেই নামেই তুমি ডাকো না কেন। খেয়াল করে দেখো, এই যে সাইন, এই সাইন জিনিসটা কোত্থেকে আসছে? ল্যাটিন শব্দ সাইনাস থেকে আসছে। এই সাইনাসের বাংলা হচ্ছে গর্ত, গহ্বর বা খাজ। এখন তোমরা একটা রোগের নাম শুনছো, সাইনোসাইটিস। এই রোগের নাম কেউ কেউ শুনছো? বলো তো দেখি কয়জন শুনছে। এই সাইনোসাইটিস রোগের নামটা কে কে শুনছো? এই রোগটার সাথে কে কে পরিচিত? কারো কি আছে এই রোগ? একটু কমেন্টে বইলো তো। ওকে, তো সাইনোসাইটিস রোগ কোনটা আসলে? এই যে সাইনোসাইটিস, নাকের গহ্বরে। শোনো, আমাদের নাকে কিন্তু, নাকের ভিতরে যে স্ট্রাকচার, নাকের ভেতরে কিন্তু একটা গর্ত থাকে। নাকের ভেতরে যে গর্ত থাকে, এই নাকের ভেতরের গর্ত বা গহ্বর, এই গহ্বরে যে প্রদাহ বা জ্বালা হয়, দেখবা যাদের সাইনোসাইটিস ওদের নাকে অনেক জ্বালা করে। এই নাকের গহ্বর বা যে খাজ, সেই গহ্বরে বা গর্তে যেই ব্যথা হয় সেটাকেই বলে সাইনোসাইটিস। এটাকে আমরা বলতে পারি, খেয়াল করে দেখো, নাকের গহ্বরে, নাকের গহ্বরের প্রদাহকে, প্রদাহ মানে জ্বালা, ব্যথা, প্রদাহকে কি বলে? সাইনোসাইটিস বলে। সাইনোসাইটিস,
সাইনোসাইটিস বলে। খেয়াল করে দেখো, এই যে সাইনাস, এই সাইনাস মানে হচ্ছে গর্ত, গহ্বর বা খাজ, এবং আমরা এই গর্তের সাথে বা এই সাইনাসের সাথে গর্ত রিলেটেড একটা রোগকেও রিলেট করতে পারি, সেটা হচ্ছে কি সাইনোসাইটিস, যেটা হচ্ছে নাকের গহ্বরের প্রদাহ বা নাকের মধ্যে যে ব্যথা হয় গহ্বরে, সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। কাজেই সাইনাসটা কেমনে, এখন খেয়াল করে দেখো, এই যে সাইনের সাথে কি নাকের গহ্বরের বা গর্তের কোনো সম্পর্ক আছে বলো? তোমরা যে ত্রিকোণমিতি পড়ো এখনো পর্যন্ত সাইনের সাথে গর্ত বা গহ্বর বা খাদ, এটাকে খাজ না বলে খাদ বলো, খাজ তো আসলে অন্য জিনিস, এটা খাজ না, এটাকে খাদ বলো, খাদ, ক্ষয় আকার চন্দ্রবিন্দু খাদ বলো। নাকের গহ্বর বা নাকের খাদের সাথে বা গর্তের সাথে সাইনের সম্পর্ক কেমনে হইলো একটু পরে আমরা জানবো, একটু ওয়েট করো। এখন দেখো, এই যে টেনজেন্টকে আমরা সংক্ষেপে বলি টেন মানে স্পর্শক। তোমরা কি স্পর্শক চিনো? এই স্পর্শক চিনো কারা কারা বলো তো? টেন মানে হচ্ছে স্পর্শক, ল্যাটিন শব্দ টেনজেয়ার থেকে এর উৎপত্তি। এখন এই সাইন কেমনে নাকের গহ্বরের সাথে সংযুক্ত হইলো এটা একটু পরে আমরা জানবো, টেনশন নাই। গর্তের সাথে সাইনের সম্পর্ক কেমনে হইলো আজকে ক্লাসেই পড়বো। এখন দেখো, টেন মানে হচ্ছে স্পর্শক, এই যে টেন, এটা কোত্থেকে আসছে? ল্যাটিন শব্দ টেনজেয়ার থেকে। এই টেনজেয়ার মানে কি? এই টেনজেয়ার মানে হচ্ছে স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া। দেখো আগে বোঝো, আগে দেখো, আসলে এগুলা বোঝার কিছু না, খালি শুনো, খালি শুনলেই বুঝবা। স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া, স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া। এরপরে দেখাচ্ছি, দেখো সেকেন্ডকে আমরা সংক্ষেপে বলি সেক। এই সেকের বাংলা হচ্ছে ছেদক। ছেদক কি? ছেদক মানে বোঝো, একটু পরে দেখাচ্ছি। দেখো, ল্যাটিন শব্দ সেকেয়ার থেকে এর উৎপত্তি। সেকের মানে হচ্ছে ছেদ করা বা কেটে নেওয়া। এই সেকের মানে হচ্ছে ছেদ করা বা কেটে নেয়া, ছেদ করা বা কেটে নেয়া। এখন খেয়াল করে দেখো, এই জিনিসগুলোর সাথে আমরা কিভাবে ত্রিকোণমিতিকে রিলেট করব একটু এখনই দেখাচ্ছি, টেনশন করো না। খেয়াল করে দেখো, স্পর্শ করা আর ছুঁয়ে যাওয়া মানে কি জানো? মনে করো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের এই যে একটা বিন্দু, এই বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকো, স্পর্শক কেমনে আঁকে? জাস্ট টাচ করে যাবে। কোন একটা বিন্দুতে স্পর্শক আঁকা মানে হচ্ছে ওই বিন্দুতে জাস্ট একটা বিন্দুতে একটা রেখা স্পর্শ করে যাবে। এই যে দেখো, এই যে দেখছো, এটাকে বলে স্পর্শক। জাস্ট একটা বিন্দুতে কি করে যাবে? টাচ করে যাবে। আর ছেদক কেমন? এই যে ছেদক হয় এইরকম, এই যে মনে করো এরকম দুইটা বিন্দুতে ছেদ করে যাবে। দেখো, কেটে নেওয়া। তোমার কি মনে হচ্ছে না এই যে এই রেখাটা এই বৃত্ত থেকে দুইটা অংশ কেটে নিছে, একটা এইদিকে একটা এইদিকে? বাট স্পর্শক কিন্তু কোনো অংশ কেটে নেয়নি ভাইয়া। স্পর্শক মানে জাস্ট ছুঁয়ে যাওয়া, স্পর্শ করা। স্পর্শক হচ্ছে জাস্ট তোমাকে টাচ করে যাবে। আর ছেদক হচ্ছে মনে করো যে গুলি একদম ভিতর দিয়ে ঢুকে ওইদিকে বের হয়ে যাবে। ওই যে বলে না যে কানের পাশ দিয়ে গুলি গেছে, ওই পাশ দিয়ে খালি টাচ করে যাওয়া, এটাকে বলে স্পর্শক। আর ভিতর দিয়ে যদি খালি ছেদ করে চলে যায় তাহলে ওটাকে আমরা বলবো ছেদক। তো স্পর্শক ছেদক কি জিনিস আমরা একটু পরে আবার দেখবো, বাট আপাতত আগে এই জিনিসটা শোনো, কিছু বুঝতে হবে না, খালি দেখো। সাইন কোথা থেকে আসছে? ল্যাটিন শব্দ সাইনাস থেকে। সাইনাসের মানে হচ্ছে গর্ত বা গহ্বর। টেন কোথা থেকে আসছে? স্পর্শক। টেন মিন করে স্পর্শক, যেটা আসছে ল্যাটিন শব্দ টেনজেয়ার থেকে। টেনজেয়ার কি মিন করে? টেনজেয়ারের বাংলা হচ্ছে কোনো কিছুকে স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া। এবং সেক কোথা থেকে আসছে বা সেকের মিনিং কি? সেকের মিন হচ্ছে ছেদক। ছেদকটা বা সেকটা আসছে কোথা থেকে? ল্যাটিন শব্দ সেকেয়ার থেকে, যার মিনিং হচ্ছে ছেদ করা বা কেটে নেওয়া। এখন আমরা আপাতত এতটুকু জানলাম, একটু পরে আমরা জানতে পারবো যে এইগুলা কেমনে, এইগুলা স্পর্শক, ছেদক, সাইনাস বা এই কি বলে গর্ত। দেখো, টেন কেমনে স্পর্শক, সেক কেমনে ছেদক, সাইন কেমনে গর্ত, একটু পরে আমরা জানবো। তার আগে আসো, এই যে আমরা তিনটা ত্রিকোণমিতিক অনুপাত শিখলাম, আরো তিনটা আছে না? মোট ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। তার মধ্যে আমরা এখানে শিখছি সাইন, টেন, সেক। বাকি তিনটা কই? এই বাকি তিনটা কই গেছে বলো? বাকি তিনটা কই? খোঁজ দ্য সার্চ। এই দেখো বাকি তিনটা। ভাই কোসাইন মানে কি? আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো? কেউ জুমে ক্লাস করছো বা ফাউন্ডার এরকম শুনছো যে একটা কোম্পানির ফাউন্ডার সাথে কো ফাউন্ডার, এই নামগুলোর সাথে তোমরা পরিচিত? কিংবা জুমে, ওই যে জুমের ক্লাসে একজন থাকে হোস্ট,
সাথে আরো অনেক কো-হোস্ট থাকে। কো-হোস্ট, এই কো মানে কি? কো মানে বন্ধু, এটা হচ্ছে হোস্ট, বন্ধু বা সহকারী। জিনিসটাকে এভাবে বলা যায়, হোস্ট মানে যে জিনিসটাকে পরিচালনা করতেছে তার সাথে আরেকজন, বা যেখানে জিনিসটা অনুষ্ঠিত হচ্ছে তার সাথে আরেকজন সহকারী। ফাউন্ডার, সাথে আরেকজন সহকারী ফাউন্ডার বা বন্ধু ফাউন্ডার, এইভাবে বলতে পারো। তুমি কো জিনিসটাকে সহজ বাংলায় বন্ধু বলতে পারো, ধরো বন্ধু। তো খেয়াল করে দেখো, এই যে কোসাইন, কোসাইন মানে কি? কোসাইনকে আমরা সংক্ষেপে কস বলি, তাই না? কোসাইন মানে কি? সাইনের বন্ধু। দেখো এই যে কো, কো অফ সাইন, কোসাইনকে আমরা সংক্ষেপে বলি কস। তাহলে কস মানে কি? কস মাইনাস সাইনের বন্ধু। তারপরে এই যে কোটেনজেন্ট মানে টেনজেন্টের বন্ধু, এটাকে আমরা সংক্ষেপে বলি কট, কট হচ্ছে টেনের বন্ধু। তারপরে কোসেকেন্ড, কোসেকেন্ড মানে কোসেকের বন্ধু, এই সেকেন্ডকে আমরা সংক্ষেপে বলি সেক। আর কোসেকেন্ড মানে কোসেক, তাহলে কোসেক হচ্ছে সেকের বন্ধু। খেয়াল করে দেখো, আমরা আগে এই তিনটা জিনিস সম্পর্কে আইডিয়া নিব, সাইন, টেন, সেক। তারপরে আমরা দেখব যে সাইনের বন্ধু কস, টেনের বন্ধু কট, সেকের বন্ধু কোসেক। তো আমরা যদি এই তিনটা জিনিস সম্পর্কে ভালো আইডিয়া রাখতে পারি, এদের বন্ধু যেহেতু এরা, তুমি এই জিনিস সম্পর্কে জানলে তার বন্ধু কি করতেছে সেটাও জানতে পারবা। তাকে কল দিলেই হবে যে সাইন তোর বন্ধু কসের কি খবর, টেনকে ফোন দিয়ে বলবা টেন তোর বন্ধু কোটের কি খবর, সেককে ফোন দিয়ে বলবা কোসেকের কি খবর। বুঝতেছো আলাদা করে এই তিনটা তখন আর কি মিন করতেছে এখন জানা দরকার নাই, একটু পরে আমরা এগুলা মানে এগুলা আলাদা কিছুই না। কোসাইন হচ্ছে সাইনের বন্ধু, কোটেন মানে কট হচ্ছে টেনের বন্ধু, কোসেক হচ্ছে সেকের বন্ধু। আমরা মেইনলি শিখবো এই তিনটা সম্পর্কে, যে সাইন কেমনে গর্ত হইলো, টেন কেমনে স্পর্শক হইলো, সেক কেমনে ছেদক হইলো। এই জিনিসগুলো আমরা জানি না, না জেনে খালি ত্রিকোণমিতি পড়ি, এই জন্য সারা জীবন ত্রিকোণমিতি আমাদের কাছে কঠিন লাগে। বাট আজকে ক্লাসের পর ত্রিকোণমিতি আর কঠিন লাগবে না, একটু ওয়েট করো, খালি আজকে ক্লাসটা পর্যন্ত খালি বসে থাকো, আজকে ক্লাসটা পর্যন্ত খালি বসে থাকো। এখন কস কেমনে সাইনের বন্ধু, বন্ধু হওয়ার কন্ডিশন কি বলো? কস কেমনে সাইনের বন্ধু, কট কেমনে টেনের বন্ধু, কোসেক কেমনে সেকের বন্ধু। বন্ধু হওয়ার তো ক্রাইটেরিয়া আছে। তুমি মনে করে যে দুই প্রতিপক্ষরে একসাথে লাগাই দিলা যে তোরা দুইজন বন্ধু আজকে দেখা, হবে না তো। ওকে ফাইন, দেখো বন্ধু কেমনে হইছে। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। একজন বলছে দাদা এগুলো তো জানি, কোনো সমস্যা নেই, আবার দেখো আমি একদম জিরো বেসিক থেকে পড়াবো, কে জানে না সেটা তো আমি জানি না। আমি ধরে নিচ্ছি কেউ কিছুই জানে না, প্রথম দুইটা ক্লাস এরকম বেসিক জিনিস পড়ায় নিব। যারা জানো তোমরা দেখো নতুন কিছু পাও কিনা, আশা করি নতুন কিছু পাবা। ওকে, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এটা 90 ডিগ্রি, এটা সমকোণ। আর এই যে সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণ, এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে। কথা সত্য নাকি মিথ্যা আমার সাথে সাথে বলবা। সমকোণী ত্রিভুজের সমকোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে একটা যদি 30 হয় আর একটা হবে 60, একটা যদি 20 হয় আর একটা হবে 70, একটা যদি 10 হয় আর একটা হবে 80, একটা যদি 5 হয় আর একটা হবে 85। কথা সত্য। এখন কস কেমনে সাইনের বন্ধু হইলো, কট কেমনে টেনের বন্ধু হইলো, কোসেক কেমনে সেকের বন্ধু হইলো, চলো দেখি। যে কোনো একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি যে এই দুইটা অ্যাঙ্গেল আছে, তুমি দেখো এই যে মনে করো এটা 30 একটা 60, এই 30 এবং 60 এর তুমি 30 এর সাইন বাইর করো, 60 এর কস বাইর করো, দেখো এরা সমান। আচ্ছা এই মানগুলো কিন্তু তোমাদের মুখস্থ আছে, এই মানগুলো তোমরা 9 10 এ মুখস্থ করছো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। যাদের মুখস্থ নাই আপাতত ক্যালকুলেটর চেক করে দেখো, বাট এই ছকটা কিন্তু মুখস্থ করতে হবে। খেয়াল করে দেখো ভাই, কেন আমরা কসকে সাইনের বন্ধু বলতেছি? একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি যে দুটো অ্যাঙ্গেল আছে, এই দুটো অ্যাঙ্গেলের দেখো তুমি সাইনের মান নেও আর একটার কসের মান নেও, দেখো দুটো সমান। এই দেখো, অথবা অথবা তুমি এইটার কস নেও আর এইটার সাইন নেও, দেখো দুটার মান সমান। ক্যালকুলেটরে বসায় দেখো, সাইন 30 এর মান হচ্ছে হাফ, কস 60 এর মানও হাফ। এই দেখো এই দুটার মান সমান। অথবা তুমি এই 30 ডিগ্রির কস নেও, 60 ডিগ্রির সাইন নেও, এই দুটার মান সমান। বুঝতেছো কোন কন্ডিশনে এরা বন্ধু? একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি যে দুটো অ্যাঙ্গেল থাকে, এই দুটো অ্যাঙ্গেলের একটার সাইন আর একটার কস সমান। বিশ্বাস না হলে তুমি চেক করো, কে করে নাও। এগুলোর মান তো মুখস্থ, আমি ধরো একটা আনকমন অ্যাঙ্গেল দিই, এগুলোর মান তো তোমার মুখস্থ। আমি ধরো বললাম যে এই অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি, ধরো আমি তোমাকে বললাম এই অ্যাঙ্গেলটা 10, এই অ্যাঙ্গেলটা 10, এটা তো সমকোণ, এটা মনে করো 80। তুমি বিশ্বাস না হলে ক্যালকুলেটর চাপো, দেখো এটার সাইন 10
আর এটার cos 80 সমান হয় কিনা বলো, অথবা অথবা এটার cos 10 আর এটার sin 80 সমান হয়, সমান হয়। দেখো সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণের যে কোনো একটা সাইনের মান অপরটার কজের মান এই যে সমান। আমি এই ত্রিভুজটা দিয়ে উদাহরণটা দিয়ে রাখছি, দেখো সাইন 30 এর মান আর cos 60 এর মান সমান। এই জন্য আমরা বলতেছি যে cos হচ্ছে সাইনের বন্ধু, এরা একই ত্রিভুজের, একই ত্রিভুজের। এরা কেমনে বন্ধু, তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাবা সমকোণ ব্যতীত বাকি দুইটা অ্যাঙ্গেলের সাথে এরা এরা কি করতেছে, বন্ধুত্ব করতেছে, যে তোর সাইনের মান যত আমার কজের মান তত। কত ভালো মানুষ, বুঝতেছো ঘটনা? ওকে ফাইন। এরপরে দেখো টেন আর কট, তুমি এই যে 30 ডিগ্রি এটা টেন এর মান বের করো আর 60 ডিগ্রির কট মান দেখো সমান, মান কি হবে সমান। অথবা তুমি এই যে এখানে এখানে উদাহরণটা দেই, এই যে এখানে ছিল 10 আর 80, তুমি চেক করে দেখো, বিশ্বাস না হইলে চেক করে দেখো, এটা টেন 10 এটার কট 80 বাইর করে দেখো সমান, অথবা এটার কট 10 আর এইটার টেন 80। একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি যেই দুইটা অ্যাঙ্গেল থাকবে সেই দুইটা অ্যাঙ্গেলের যে কোনো একটার তুমি টেন নেও আর একটা অ্যাঙ্গেলের কট নেও, দেখো এরা সমান আসবে। ঠিক একইভাবে সেক আর কোসেকের ক্ষেত্রেও সেম। তো এখন কি তুমি এই জিনিসটা বুঝছো যে কোন লজিকে, কোন লজিকে কস হচ্ছে সাইনের বন্ধু, কট হচ্ছে টেনের বন্ধু, কোসেক হচ্ছে সেকের বন্ধু? কোন লজিকে? একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত বাকি যেই দুইটা অ্যাঙ্গেল থাকে সেই দুইটা অ্যাঙ্গেলে এই বন্ধুগুলার মান সমান। এই বোঝা গেছে? কাজেই আমরা আসলে শিখবো এই তিনটা সম্পর্কে। আমরা যদি সাইন টেন এবং সেক এদের পরিচয় জানতে পারি তাইলে বাকিগুলাও আমরা ওই সমকোণী ত্রিভুজের বন্ধুর সূত্র দিয়া বাইর করে ফেলতে পারবো। যেমন তোমাকে কেউ বাইর করতে বললো cos 10 ডিগ্রি, মনে করো cos 10, ধরো তুমি এটা জানো না, তুমি যদি সাইন 80 ডিগ্রি বাইর করে দাও হবে না? মনে করো আমরা শিখলাম সাইন টেন আর সেক, বন্ধুগুলা শিখলাম না, বন্ধুগুলা শিখলাম না, আমরা বন্ধুগুলার মান ওই নরমালগুলা দিয়ে বাইর করতে পারবো না? এই যে এই বন্ধুগুলা, এই বন্ধুগুলার ভ্যালু আমরা কিন্তু এই যে এইগুলা দিয়েই বাইর করতে পারবো, বুঝছো? কাজে এই তিনটা হচ্ছে মেইন জিনিস। আমরা এই তিনটা সম্পর্কে যদি জেনে ফেলতে পারি তাহলে বন্ধু সম্পর্কেও জেনে ফেলতে পারবো। কথা সত্য। ওকে ফাইন ফাইন ফাইন। এরপরে এরপরে এখন আমরা শিখবো, এটা কই গেল, এটা পিছনে কেমনে গেল? আচ্ছা ও আচ্ছা, এটা তো নতুন করে আঁকাই শিখাবো। দেখো এখন আমরা শিখবো যে কিভাবে 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 সাইন হইল গর্ত, টেন হইল স্পর্শক, সেক হইল ছেদক, এটা কেমনে হইল এখন আমরা শিখবো। এখন এই জিনিসটা সবার আগে এই জিনিসটা কে আবিষ্কার করছে জানো? আচ্ছা ত্রিকোণমিতির আবিষ্কার হচ্ছে হিপ্পারকাস। যদি এগুলো পরীক্ষা আসবে না, শোনো ত্রিকোণমিতিক জনক, হায়ার ম্যাথে কিন্তু এইরকম প্রশ্ন আসে না যে ত্রিকোণমিতি কে আবিষ্কার করছেন, কত সালে আবিষ্কার করছেন, এগুলো পরীক্ষা আসবে না। তাও জেনে রাখো ত্রিকোণমিতির আবিষ্কারক বা ত্রিকোণমিতির জনক বলা হয় হিপ্পারকাসকে, বিজ্ঞানী হিপ্পারকাস। আর আমরা এখন যে শিখবো এই যে সাইন টেন সেক, এইগুলা কেমনে সাইন কেমনে গর্তের সাথে রিলেট হয়, টেন কেমনে স্পর্শক রিপ্রেজেন্ট করে, সেক কেমনে ছেদক রিপ্রেজেন্ট করে, এই জিনিসটা সর্বপ্রথম রিপ্রেজেন্ট করছেন বিজ্ঞানী আর্যভট্ট। এই নাম শুনছো? আর্যভট্ট নাম শুনছো কারা কারা বলো তো? আর্যভট্টের কিন্তু আরেকটা স্পেশাল আবিষ্কার আছে, জানো? কারা কারা জানো বলো? আর্যভট্টের একটা স্পেশাল আবিষ্কার আছে, কে কে জানো? আর্যভট্ট প্রথম শূন্যের ধারণা দিছিলেন। আর্যভট্ট, বিজ্ঞানী আর্যভট্ট সর্বপ্রথম কি শূন্যের ধারণা দিছিলেন। আর উনি কিন্তু ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানী। ওকে ঠিক আছে, এখন চলো দেখি এই যে সাইন টেন আর সেক এগুলা কিভাবে আসছে, জিনিসটা কি আসলে, ঘটনাটা কি। তোমরা তো মনে করো সাইন টেন সেক শিখতেছো, কস কট কোসেক সবই শিখতেছো, বাট জিনিসটা কোত্থেকে আসছে এই জিনিসটা যদি তুমি জানতে পারো তোমার কাছে এই জিনিসটা কোনো কঠিন মনে হবে না। কেন কঠিন মনে হবে না? এই জিনিসটা উৎপত্তি কোত্থেকে সেটাই তুমি জেনে ফেলছো, কাজেই তখন তোমার কাছে কিন্তু জিনিসটা পরিচিত মনে হবে। এই জন্য প্রত্যেকটা অধ্যায় আমি যখন শুরু করি একটা ক্লাস পুরা বেসিক থাকবে, প্রথম ক্লাসটা পিওর বেসিক থাকবে প্রত্যেকটা অধ্যায়ে মোটামুটি। কাজেই যারা এগুলো আগে থেকে পারো মন খারাপ করা যাবে না যে ভাই আমি তো এগুলো আগে থেকেই পারি, আপনি শুধু শুধু 1 ঘন্টা বকবক করতেছেন, না এরকম করা যাবে না। কারণ আমি এখানে যাদেরকে পড়াবো এখানে সবাই জানে না, আমার পড়ানোর সিস্টেমটা হবে একদম যে লোয়েস্ট সেও যাতে বুঝতে পারে আর যে হাইয়েস্ট লাস্টের দিকে তার জন্যও থাকবে, কোনো টেনশন নাই।
কাজে যারা এগুলা ভালো মতো পারো একটু ওয়েট করবা, প্রথম একটা দুইটা ক্লাস তোমাদের কাছে একটু বোরিং লাগতে পারে যে এগুলো তো আগেই পারি, বাট একটু ওয়েট করে থাকবা, বাকিদেরকে একটু সুযোগ দিবা যে ওদেরকেও যাতে আমরা টেনে নিয়ে আসতে পারি যারা 9 10 ফাঁকিবাজি করছে। ওকে চলো, এখন আর্যভট্ট সাহেব কি করছেন, উনি একটা বৃত্ত চিন্তা করছেন। লিখো, একটি একক ব্যাসার্ধের বৃত্ত কল্পনা করি। একক ব্যাসার্ধে মানে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 একক। একটি একক ব্যাসার্ধের বৃত্ত নেই, বা কল্পনা করে যেটাই বলো, নেই কল্পনা করি কেন, আমরা তো নিবই। ওকে, তো বিজ্ঞানী আর্যভট্ট কি করছেন, উনি একটা একক ব্যাসার্ধের বৃত্ত নিছেন। একক ব্যাসার্ধ মানে কি, তার ব্যাসার্ধ হচ্ছে 1 একক। মনে করো, ভালো মতো দেখো, এই জিনিসটা যদি একবার খালি মনে থাকে, মানে দেখে ফেলো, পরবর্তীতে ত্রিকোণমিতি আর কঠিন লাগবে না, কারণ জিনিসটা তোমার পরিচিত থাকবে। বৃত্ত তো হইলো না এটা, এই যে এটা বৃত্ত, এটা একটা বৃত্ত, কথা সত্য নাকি মিথ্যা? ধরে নাও এটা একটা বৃত্ত, আসলেই তো বৃত্ত হইছে, অন্য কিছু তো আঁকি নাই। ওকে ফাইন, দেখো আচ্ছা আরেকটু বড় করে আঁকি যাতে দেখতে সুবিধা হয়, আর একটু বড় করে এঁকে ফেলি। হ্যাঁ ওকে ফাইন, এই যে একটা বৃত্ত, আমরা ধরলাম এই বৃত্তের ব্যাসার্ধ কত একক, 1 একক। দেখো একক ব্যাসার্ধের বৃত্ত নেই। আর্যভট্ট, এখন তুমি বলতে পারো ভাই একক ব্যাসার্ধের বৃত্ত কেন বেশি কেন নেওয়া হলো না, কারণ আর্যভট্ট সাহেব বা বিজ্ঞানী আর্যভট্ট যখন এটা নিছিলেন তো উনি একক ব্যাসার্ধে নিছিলেন, এই জন্য আমাদেরও নিতে হবে। তুমি যদি বলো না আমি ওটা মানি না, তাহলে তুমি নিজে আবার নতুন করে ত্রিকোণমিতি আবিষ্কার করো, বা নিজে আবার নতুন করে এগুলো বাইর করো, তাইলে তোমার অনুযায়ী যাবে। কিছু জিনিস যিনি আবিষ্কার করছে, যেমন ওই যে কি বলে জৈব যৌগের যে ওই মৌলিক পদার্থের যে নামগুলা, এই নামগুলা তো যে যেমনে দিছে, যা আবিষ্কার করছে উনি যেমনে দিছে অমনেই, তুমি তো আবার নতুন করে নাম দিলে হবে না। তো এখন উনি একটি একক ব্যাসার্ধের বৃত্ত নিছেন, আমাদেরও একটা একক ব্যাসার্ধের বৃত্ত নিতে হবে। এখন এখানে 3টা জিনিস, একটা হচ্ছে গর্ত, একটা হচ্ছে স্পর্শক, একটা হচ্ছে ছেদক। এখন বৃত্তের মধ্যে গর্ত তো খুঁজে পাওয়া যাবে না, কারণ গর্ত আর কই পাবো, ওইটা আমরা একটু পরে দেখাচ্ছি। আগে স্পর্শক এবং ছেদক দেখো, স্পর্শক এবং ছেদক এই জিনিসটা আমি একটু কপি করে নিচে নিয়ে এসে পড়ি, কারণ একটু পরে আবার লাগবে, বারবার উপরে যাওয়া হচ্ছে, খেয়াল করে দেখো। ওকে ফাইন, এখন আমি যদি তোমাকে বলি যে এই বৃত্তের একটা স্পর্শক হচ্ছে এইটা, তোমরা কি মাইন্ড করবা? এই যে স্পর্শক হইছে, দেখতে লাগোস না কেন ভাই, কি ব্যাপার? হ্যাঁ এই যে দেখো, আমি যদি বলি এই বৃত্তের একটা স্পর্শক এইটা, তুমি কি মাইন্ড করবা? এইটা হচ্ছে এই বৃত্তের একটা স্পর্শক, কোনো সমস্যা আছে? এইটা হচ্ছে এই বৃত্তের একটা কি স্পর্শক। ওকে ঠিক আছে, এরপরে আমি যদি তোমাকে বলি যে এই বৃত্তের একটা ছেদক হচ্ছে এইটা, আমরা একদম মূল বিন্দু দিয়ে নিলাম ব্যাসার্ধ আইডেন্টিফাই করার জন্য। এই যে এইটা, এই যে পুরোটা হচ্ছে এই বৃত্তের একটা ছেদক, কথা সত্য নাকি মিথ্যা বলো? দেখো স্পর্শক একটা বৃত্তকে শুধু একটা বিন্দুতে স্পর্শ করে, এই যে দেখো স্পর্শক শুধু একটা বিন্দুতে স্পর্শ করে, আর ছেদক কিন্তু 2টা বিন্দুতে, এই যে একটা, এই যে একটা ছেদক, ছেদক মানে কেটে নেওয়া। দেখো স্পর্শক, স্পর্শক জাস্ট তাকে টাচ করে যায়, আর ছেদক তাকে কেটে ফেলে। এই যে তুমি গুলি করে দিছো একবারে পেটের মধ্যে, যে 2টা ফিট দিয়ে বাইরে হয়ে গেছে, আর স্পর্শক জাস্ট টাচ করে গেছে, এই যে কানের সাথে দিয়ে টাচ করে গেছে। এখন কথা হচ্ছে এই ছেদকটা আমরা কেন্দ্র দিয়ে কেন নিলাম, বা আর্যভট্ট সাহেব কেন্দ্র দিয়ে কেন নিছিলেন? কারণ কেন্দ্র দিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি এখন এখানে বলতে পারবো যে মনে করো এটা ও বিন্দু, ধরো এটা ওয়েট, আরেকটা জিনিস এখানে আমি আরেকটা জিনিস আঁকাই দিচ্ছি, সেটা হচ্ছে যা, এই বিন্দু এটা যা, এই যে এইটাকে একটা বৃত্তের যা বলে, এটা জানো তোমরা? আচ্ছা তোমরা কি এই জিনিসটা জানো, কোন একটা বৃত্তের পরিধির যে কোনো 2টা বিন্দু যোগ করলে সেটাকে বলে একটা জে। আচ্ছা এটা উচ্চারণ যা নাকি জে? এটা উচ্চারণ যা নাকি জে, এটা আমি নিজেও এখনো কনফিউজ, দাঁড়াও গুগলে সার্চ করি তো যে উচ্চারণ কি, এটাকে যা বলে নাকি জে বলে, এটা কনফিউশন আর কত বছর চালাবো, এবার একটু গুগল করে দেখে ফেলি। যা এর উচ্চারণ সবাই কি বলতেছে, এটা জে নাকি যা? জেয়া, ও মা গো, এটা উচ্চারণ হচ্ছে জেয়া। আচ্ছা হইছে, এটা উচ্চারণ আরো যেটা বলি ওইটাই ভালো, ঠিক আছে জেয়া বলা লাগবে না, যা বলতেছিলাম যাই ভালো। দেখো এই যে এটা হচ্ছে এমনিতে একটা যা, এই যে যা, কথা সত্য কিনা বলো, এটা হচ্ছে এই বৃত্তে একটা যা। তোমরা কি আমার সাথে একমত
যা বা যে, যার যেটা ভাল লাগে, যার যেটা ভাল লাগে। ওকে ফাইন, দেখো এখন আমরা একটু নামকরণ করি। দেখো ধরলাম এটা ও, এটা ও বিন্দু, এইটা ধরলাম এ বিন্দু, এই জায়ের একটা ধরলাম বি, আর একটা ধরলাম বি, এটা যদিও লাগবে না তো তাও ধরে লিখি বি প্রাইম, এটা যদিও লাগে না, এই বিন্দুর কোনো কাজ নাই। তারপরে এই বিন্দুকে ধরলাম সি, এই বিন্দুটাকে ধরলাম ডি, এই বিন্দুগুলো আমার কাজে লাগবে। ফাইন, আমি আবার একটু বোঝাইতেছি। দেখো এটা হচ্ছে এই বৃত্তের একটা ছেদক, এটা হচ্ছে স্পর্শক, আর এই যে বি থেকে বি প্রাইম, বি থেকে বি প্রাইম এটা হচ্ছে একটা বৃত্তের কি যে আছে। বি প্রাইমটা কি দেখা যায়? এটা মনে হয় দেখা যায় না, আমি একটু বড় করে দেই। বি প্রাইম এটা হচ্ছে এই বৃত্তের একটা যে। ওকে ফাইন, এখন ধীরে সুস্থে আমাকে বলো, এখানে এই যে স্পর্শক আঁকাইছি, তোমরা কি একটা জিনিস জানো? 9-10 এ একটা উপপাদ্য ছিল, 9-10 এ একটা উপপাদ্য ছিল, তোমাদের কি এটা মনে আছে? একটু খেয়াল করো। যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক বরাবর যে ব্যাসার্ধ রেখা, সেটা ব্যাসার্ধের উপর বা স্পর্শকের উপর লম্ব হয়, বা উল্টা করে এটা বলা যায় যে কেন্দ্র থেকে তুমি যেখানে যেই বিন্দুতে স্পর্শক আঁকাইছো, সেই ব্যাসার্ধ রেখাটা তুমি যদি যোগ করো, এরা পরস্পর লম্ব হয়। এটা কারা কারা জানো? এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এই যে এটা হবে লম্ব, এই যে অ্যাঙ্গেলটা এটা হবে লম্ব। ভাইয়া কোন বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও, তাহলে কেন্দ্র থেকে ওই বিন্দুগামী যে ব্যাসার্ধ রেখা, এই ব্যাসার্ধ রেখা এবং স্পর্শক এরা পরস্পর লম্ব হয়। যারা আগে জানতা না, এখন মনে রাখো। বুঝতে পারলা যে এটা হবে লম্ব? আচ্ছা, এটা যদি লম্ব হয়, এটাও লম্ব হবে না? এটাও কি হবে? লম্ব হবে। কেন? কারণ এই যে আমরা এখান থেকে এটা যেটা আঁকাইছি, এটা স্পর্শকের সমান্তরাল করে আঁকাইছি। এই যেটা যে আঁকাইছি এটা স্পেশাল যে, এটা একটা স্পেশাল যে। এটা তুমি তো চাইলে এরকম আঁকাইতে পারতা, এরকম আঁকাইতে পারতা। খেয়াল করে দেখো, এই যে বি থেকে বি প্রাইম, এই যে একটা যে আঁকাইছি, এটা একটা স্পেশাল যে আঁকাইছি। কিরকম স্পেশাল? এটা হচ্ছে স্পর্শকের সমান্তরাল। এখন কথা হচ্ছে স্পর্শকের সমান্তরাল কেন আঁকাইছেন? এই যে এটা যাতে লম্ব হয়। তুমি যদি যেটা এইভাবে নিতা, তাহলে কিন্তু এটা লম্ব হইতো না। যদি এইভাবে নিতা, লম্ব হইতো না। আমি ইচ্ছা করে এটাকে লম্ব নিছি। কেন? কারণ ওই যে সাইন কস টেন এগুলো কোত্থেকে আসবে? এগুলো আসবে সমকোণী ত্রিভুজ থেকে। একটু পরেই যাচ্ছি, সমকোণী ত্রিভুজ থেকে। ওকে, আমরা এখানে কি আঁকাইলাম? লম্ব আঁকাইলাম। এখন আমাকে তোমরা একটা জিনিস বলো, আমি যদি এই অ্যাঙ্গেলটা থিটা ধরি, এই অ্যাঙ্গেলটা যদি আমরা কি ধরি? থিটা ধরি, তাহলে এখান থেকে আমি শুরুতে দেখো, খেয়াল করে দেখো, এখানে কিন্তু গর্ত খুঁজে পাচ্ছি না। খেয়াল করে দেখো, আমরা যে পড়ছিলাম এই যে সাইন টেন এবং সেক, স্পর্শক এবং ছেদক, এই দুটা জিনিস আমি এখানে ডিরেক্ট দেখতে পাচ্ছি, এই যে স্পর্শক এবং ছেদক। কিন্তু গর্ত তো আমি ডিরেক্ট দেখতে পারতেছি না, কাজে আমরা সাইনে পরে যাই। সাইনে আমরা পরে যাচ্ছি, আপাতত স্পর্শক আর ছেদক বাইর করি। এখন আমাকে একটা জিনিস বলো, এই যে সমকোণী ত্রিভুজটা, ত্রিভুজ ও সিডি, এটা কেমন ত্রিভুজ? ওসিডি, এটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন? এই অ্যাঙ্গেলটা কি? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বলো ত্রিভুজ ওসিডি হতে, লিখো ত্রিভুজ ওসিডি হতে পাই, ত্রিভুজ ওসিডি হতে পাই tan থিটা। এই tan থিটা সমান কি বলো তো? টেরা লম্বা ভূত। মনে আছে কার কার? বলো। এই জিনিসগুলো তো জানো। আচ্ছা, যারা জানো না এই জিনিসটাও দেখাই দিব। tan থিটা, এই যে এই সমকোণী ত্রিভুজে দেখো, এই সমকোণী ত্রিভুজে tan থিটা সমান কি? লম্ব। টেরা হচ্ছে লম্বা, টেরা লম্বা ভূত। মনে আছে? টেরা লম্বা ভূত। tan থিটা সমান লম্ব বাই ভূমি, tan থিটা সমান লম্ব বাই ভূমি। ওকে ফাইন, এখন আমাকে বলো এই ত্রিভুজে লম্ব কোনটা? আমি যেই অ্যাঙ্গেলের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নিচ্ছি, কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? থিটা এর সাপেক্ষে। সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। বিপরীত বাহু এই যে সিডি, সিডি হচ্ছে লম্ব। দেখো সিডি, আমি যেই অ্যাঙ্গেলের রেসপেক্টে ত্রিকোণমিতিক অনুপাত নিচ্ছি, সেই অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে বলে লম্ব। লম্ব হচ্ছে সিডি, লম্ব হচ্ছে সিডি। এবং ভূমি হচ্ছে কোনটা? ভূমি হচ্ছে সেই সংলগ্ন বাহুটা ওডি। ভূমি হচ্ছে ওডি। বলো একটুক জানো কিনা? একটুক সবাই জানো যে ভাই tan থিটা মানে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। এই সমকোণী ত্রিভুজটা, ত্রিভুজ ওসিডি, ত্রিভুজ ওসিডি সমকোণী ত্রিভুজে এই কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওডি। এখন আমাকে তোমরা বলো, এই যে বৃত্তটা, এই বৃত্তটা আর্যভট্ট বিজ্ঞানী সাহেব কত ব্যাসার্ধের ধরছিলেন? একক ব্যাসার্ধের। আমাকে তোমরা এই জিনিসটা বলো, এই বৃত্তের ব্যাসার্ধ যদি 1 একক হয়, তাহলে আমি এটা বলতে পারি কিনা
ওডি, ওডিও বৃত্তের ব্যাসার্ধ, ওবিও ব্যাসার্ধ, ওডি ওবি দুইটাই ওয়ান, দুইটাই কাজে লাগবে। বলো এটা বলতে পারি কিনা যে এই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এক একক, তাহলে ও থেকে ডি এটাও বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে বি এটাও বৃত্তের ব্যাসার্ধ, ওডি এর মানও এক একক, ও বি এর মানও এক একক। তাহলে আমি এখানে ওডি এর জায়গায় এক বসাইতে পারি না? বলো এই যে ওডি আমরা ধরে নিছিলাম এই বৃত্তের ব্যাসার্ধ কত একক, এক একক। তাইলে ওডি এর মান যদি তুমি এক বসাও, এক দিয়ে তো ভাগ করার দরকার নাই, তাহলে এখান থেকে tan থিটা সমান কি আসতেছে বলো তো? tan থিটা সমান কি আসতেছে? সিডি না? আর সিডি এর পরিচয় কি বলো? এই যে ওডি এর মান বসাই দাও ওয়ান, ওয়ান দিয়ে ভাগ করলে সেটা লেখা লাগে না। সিডি মানে কি বলো? এই যে সিডি, এই সিডিটা এই বৃত্তের কি স্পর্শক না? এই সিডি হচ্ছে এই বৃত্তের কি স্পর্শক। তোমরা কি কিছু বুঝতেছো tan থিটাকে কেন আমরা স্পর্শক বলতেছিলাম? একটু খেয়াল করে দেখো, খুবই সুন্দর জিনিস। এই যে আমরা বলছিলাম যে tan থিটা কি রিপ্রেজেন্ট করে? স্পর্শক রিপ্রেজেন্ট করে। স্পর্শকটা কোথা থেকে আসছে? ল্যাটিন শব্দ টেনজিয়ার থেকে। এই টেনজিয়ার এর মানে হচ্ছে স্পর্শ করা বা ছুঁয়ে যাওয়া। ভাইয়া স্পর্শক কি করে? আমরা যদি এটা বৃত্ত চিন্তা করি, বৃত্তটাকে স্পর্শকটা ছুঁয়ে যায় বা টাচ করে যায়। খালি খেয়াল করে দেখো tan থিটা কেমনে স্পর্শক। এখন থেকে যখনই তুমি কোথাও tan থিটা দেখবা, চোখ বন্ধ করলে তোমার চিন্তা আসবে কিনা যেটা হচ্ছে একটা স্পর্শক রিপ্রেজেন্ট করতেছে? বলো ভাই আমরা সাইন কি জিনিস, ট্যান কি জিনিস, সেক কি জিনিস এগুলো জানি না, এই জন্য আমরা এগুলোকে ফিল করতে পারি না। যেদিন থেকে তুমি এই জিনিসটা সম্পর্কে জানবা, ফিল করতে পারবা, এই দিন থেকে আর ম্যাথ করতে ভয় লাগবে না যে ভাই ট্যান থিটা, এই যে ট্যান, এই ট্যান কি জিনিস, কই থেকে আসছে? এটা একটা স্পর্শককে রিপ্রেজেন্ট করতেছে। এই যে সিডি, সিডি মানেই তো স্পর্শক, এই সিডি মানেই তো পুরা স্পর্শকটা। তুমি যদি সিডি কে উপরের দিকে নিচের দিকে বর্ধিত করে দাও, সিডি এই পুরা স্পর্শকটাকে রিপ্রেজেন্ট করতেছে। কে? সিডি রিপ্রেজেন্ট করতেছে। বুঝা গেছে? এই জিনিসটা বুঝছো? আশা করি বোঝা গেছে। ওকে ফাইন। এখন আমাকে বলো সেক, এই সেক মানে কি জানো? সেক মানে হচ্ছে কজের উল্টা। এই যে আমরা এখন যাব সেক, সেক মানে কজের উল্টা। এটা কারা কারা জানো? সেক, সেক মানে হচ্ছে কজের উল্টা। কবরে ভূমি অতি, আর সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা ওখানে লিখি, দেখো ওয়েট, কবরে ভূমি অতি, কবরে ভূমি অতি, কজে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে কজের উল্টা, সেক হচ্ছে কজের উল্টা। এখানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। দেখো কজ মানে ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে কজের উল্টা, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন আমাকে বলো এই ত্রিভুজ অতিভুজ কোনটা? ভাইয়া সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। এই যে সমকোণ 90 ডিগ্রি, সমকোণের যে বিপরীত বাহু ওসি, সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। এই যে ওসি ডিভাইডেড বাই ভূমি কোনটা? ভূমি হচ্ছে ওডি। ভাইয়া ভূমি তো আগেও ওডি ছিল, এখনো ওডি আছে, কারণ ত্রিভুজ তো সেমই। এই যে দেখো এখন ওডি এর মান কত? ওডি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ ওডি। ওডি সমান আমরা কত ধরছিলাম? 1 ধরছিলাম। তাইলে sec থিটা সমান কি আসছে নিচে দেখো, sec থিটা। ওডি এর মান যদি 1 বসায় দাও, sec থিটা সমান ওসি। ওসি মানে কি? এই যে ওসি, এই যে ওসি, ওসি মানেই তো এই ছেদকটা। তুমি ওসি কে যদি দুই দিকে বর্ধিত করে দাও, তাইলে এটা এই বৃত্তের কি হবে? ছেদক হবে। কিছু কি বুঝতেছো? এগুলা কই থেকে আসছে দেখো ভাই। তুমি যদি সিডি, সিডি কে তুমি যদি দুই পাশে বর্ধিত করে দাও, তাইলে এটা কি হবে? এই বৃত্তের স্পর্শক। বা তুমি শুধু সিডি, শুধু সিডি বললেও তো সে স্পর্শক। বাট কেউ যদি শুধু ওসি বলে, তাহলে কিন্তু স্পর্শ মানে ছেদক হচ্ছে না, কারণ ছেদ করতে শুধু একটা বিন্দুতে। বাট তুমি এটাকে বর্ধিত করে দাও, এই যে ওসি রেখাটা দেখো, এই যে ওসি রেখাটা, এই এই যে ছেদক, এই পুরা রেখাটা যে কথা, শুধু ওসি রেখা তো একই কথা। একটা রেখাকে তুমি দুই দিকে বর্ধিত করে দাও, তাইলে সেটা কি হয়ে যাবে? তাইলে সেটা কি হয়ে যাবে? সেটা ছেদক হয়ে যাবে। বুঝছো? এই যে ওসি, এই ওসি রেখাটাকে তুমি দুই দিকে বর্ধিত করে দাও, ডান দিকে তো বর্ধিত করার দরকার নাই, নিচের দিকে বর্ধিত করে দাও, তাহলে সে এই বৃত্তের কি হবে বলো? সে এই বৃত্তের ছেদক হবে। কথা ক্লিয়ার? কাজেই এখন থেকে যখনই তুমি মনে মনে চিন্তা করবা যে ট্যান কি জিনিস, তুমি মনে মনে চিন্তা করবা ট্যান হচ্ছে একটা বৃত্তের স্পর্শক রিপ্রেজেন্ট করতেছে, আর সেক কি রিপ্রেজেন্ট করতেছে? একটা বৃত্তের ছেদক, সেটা দুইটা বিন্দুতে ছেদ করে যাবে। কথা সত্য। এখন কথা হচ্ছে এই যে এই সাইন, এই সাইন কোত্থেকে আইলো? সাইন কোত্থেকে আইলো? চলো সাইন কোত্থেকে আসছে দেখি। এটাকে কপি করে নিয়ে যাই আরেকটা নতুন পেজে। সাইন কই থেকে আইলো? সবই বুঝলাম,
টেন মানে স্পর্শক, সেক মানে ছেদক, কিন্তু সাইন কেমনে গর্ত হইল? চলো দেখি সাইন কেমনে গর্ত হইল। চলো এখন আমরা একটা জিনিস দেখি, এই যে ও এ বি, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, কথা সত্য কিনা বলো? এই ও এ বি সাইনটা আমরা এই ত্রিভুজ থেকে নিব, কেন নিচ্ছে একটু কারণ আছে, একটু পরে বুঝতে পারবা। এই যে সমকোণী ত্রিভুজ, দেখো ত্রিভুজ ও এ বি, এই যে হতে পাই, এটাও ত্রিভুজ তো সামনে লিখছি, এই ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ, কথা সত্য কিনা? এই ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা এই বি বিন্দু থেকে যখন এই যেটা আঁকাইছিলাম সেটা আমরা স্পর্শকের সমান্তরাল করে আঁকাইছিলাম। তুমি এইভাবে বলতে পারো যে এটাকে তুমি স্পর্শকের সমান্তরাল করে আঁকাইছো, অথবা এই ব্যাসার্ধ রেখার উপর লম্ব, কথা কিন্তু একই। তুমি এটাকে স্পর্শকের সমান্তরালও বলতে পারো, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমান্তরাল বলতে পারো, অথবা তুমি জিনিসটাকে এভাবেও বলতে পারো যে বি বিন্দু থেকে আমি এই যেটা আঁকাইছি এবং এই যেটা হচ্ছে এই ওডি ব্যাসার্ধ রেখার উপর লম্ব। তাইলে আর কোনো কনফিউশন থাকলো না। ওকে ফাইন, এখন আমাকে বলো এখান থেকে আমি সাইন থিটা সমান কি লিখতে পারি বলো? এই ত্রিভুজ থেকে, এই যে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজ থেকে সাইন থিটা সমান কি লেখা যায়? আচ্ছা সাইন মানে কি? সাগরে লবণতি, সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ, সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব কোনটা হবে? লম্ব হবে তার অপোজিটের বাহুটা, এই যে এটা, এই কোণের অপোজিটের যে বাহুটা, এই বাহুটা, যেহেতু আমরা এই ত্রিভুজটা নিচ্ছি তাহলে এখানে লম্ব হবে এ বি, লম্ব হবে এ বি, এবং অতিভুজ হবে, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, সবচেয়ে লম্বা বাহু যেটা, অতিভুজ হচ্ছে সবচেয়ে লম্বা বাহু, বা তুমি এভাবে বলতে পারো সমকোণের বিপরীত বাহু। তাহলে অতিভুজ হচ্ছে ওবি, এই যে ওবি হচ্ছে অতিভুজ, ওবি হচ্ছে অতিভুজ। এখন আমাকে তোমরা বলো ওবি এর মান কত? এই যে দেখো ওবি, ওবি এই বৃত্তের ব্যাসার্ধ, ভাইয়া ওডি, ওডিও ছিল এই বৃত্তের ব্যাসার্ধ, ওবিও ছিল ব্যাসার্ধ, তাহলে ওবি এর মান কত? ওবি এর মান হচ্ছে 1, তুমি ওবি এর মান বসায় দাও, ওবি এর মান এখানে বসায় দাও, তাহলে বলো সাইন থিটা সমান কি আসে? তুমি ওবি এর মান 1 বসাও, সাইন থিটা সমান আসবে কি? সাইন থিটা সমান আসবে এ বি। এখন এ বি কেমনে গর্ত হইলো বলো তো? এই এ বি কি গর্ত? এই দেখো সাইন, সাইন, সাইন হচ্ছে ল্যাটিন শব্দ সাইনাস থেকে আসছে, সাইনাসের বাংলা হচ্ছে গর্ত। তো এখানে এ বি কেমনে গর্ত হইলো বলো তো? এ বি কেমনে গর্ত হইলো? আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো, তোমরা কি এই জিনিসটা জানো? এটা কিন্তু 9-10 এ উপপাদ্য ছিল, যারা জানো না ভালো মতো শোনো আমি কি বলি। ভাইয়া এটা হচ্ছে একটা জে, বি থেকে বি প্রাইম, আর এই কেন্দ্র থেকে এটা হচ্ছে জায়ের উপর লম্ব। তো তোমরা কি জানো যে বৃত্তের কেন্দ্র থেকে কোন জায়ের উপর লম্ব অঙ্কন করলে সেই জাটা সমান 2 ভাগে ভাগ হয়, অর্থাৎ এই বিন্দুটা হবে এই জায়ের মধ্যবিন্দু, মানে এই যে এ বি এটা হবে জায়ের অর্ধেক। এটা কি জানো? আমি আবার বলতেছি, বৃত্তের কেন্দ্র থেকে কোন জায়ের উপর তুমি যদি লম্ব আঁকাও, এই রেখাটা তো লম্ব রেখা, তাহলে ওই বিন্দুটা হবে জায়ের মধ্যবিন্দু। এই যে এই বিন্দুতে এই জাটা সমান 2 ভাগে ভাগ হবে, অর্থাৎ এখানে এ বি সমান হবে এ বি প্রাইম। তাহলে আমি কি বলতে পারি না যে বি থেকে বি প্রাইম এই টোটালটা হচ্ছে জে, আর এ বি হচ্ছে অর্ধ জে? বলো তো এটা বলতে পারি কিনা? এ বি হচ্ছে জায়ের অর্ধেক, এটাকে আমরা অর্ধ জে বলি, বলো এটা বলতে পারি কিনা? অর্ধ জে। ভাই বি থেকে বি প্রাইম টোটালটা হচ্ছে এই বৃত্তের জে, আর এ বি হচ্ছে এই জায়ের অর্ধেক, অর্ধ জে বা অর্ধেক জে, তুমি বলতে পারো অর্ধ জে বা জে অর্ধ, যেমনি খুশি বলো। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে সাইন থিটা মানে হচ্ছে অর্ধ জে, মানে এই যে আর্যভট্ট সাহেব যে জিনিসটা চিন্তা করে এগুলো নিছিলেন সেখান থেকে এ বি মানে হচ্ছে যা অর্ধ বা অর্ধ জে, এবং এবং এই যে আর্যভট্ট যখন এই জিনিসটা আবিষ্কার করছিলেন তখন মানে এই সাইনকে তিনি যা অর্ধ বা অর্ধ যাই বলছিলেন। খেয়াল করে দেখো, আমি তোমাকে এই জিনিসটা একদম ডিটেলস দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এই যে দেখো, এই যে সাইন থিটা সমান এ বি মানে হচ্ছে অর্ধ জে, মানে জায়ের অর্ধেক, এবং আর্যভট্ট সাহেব যখন এই সাইন থিটাকে ডিফাইন করছিলেন তিনি সেটাকে অর্ধ যাই বলছিলেন, তিনি সেটাকে গর্ত বলেননি। খেয়াল করে দেখো, সাইন থিটাকে আর্যভট্ট কি বলছিলেন? অর্ধ জে। তিনি ওইটাকে কি বলেননি? গর্ত বলেননি, তিনি অর্ধ যাই বলছিলেন। তাহলে অর্ধ যা কেমনে গর্ত হইলো?
চলো দেখি, খেয়াল করে দেখো, অর্ধ যা, যে কথা যে অর্ধ একই কথা। মনে করো চিটাগাংয়ের মানুষ আর সিলেটের মানুষ যে বাংলা ভাষায় কথা বলে একটু ডিফারেন্ট না, মানে আঞ্চলিক ভাষা। ধরো একটা দেশের মধ্যেই, তুমি একটা দেশের মধ্যেই যখন বিভিন্ন জায়গায় যাবা, যেমন চিটাগাংয়ের ভাষা একটু আলাদা, সিলেট একটু আলাদা, আবার ময়মনসিংহের ভাষা আরেকটু আলাদা। ঠিক একইভাবে একটা দেশের সাথে আরেকটা দেশের পার্থক্য কি আরো বেশি না? একটা দেশের মধ্যেই অনেক আঞ্চলিক ভাষা থাকে, ভাষা একটু একটু কি হয়, বিকৃতি হয়। ঠিক একইভাবে এই জিনিসটা কি হচ্ছে, বিকৃতি হচ্ছে। হইতে হইতে কি হয়েছে দেখো, এই যে অর্ধ যে, অর্ধ যাকে মনে করো যে, মনে করো এটা হচ্ছে ঢাকার মানুষ বলে অর্ধ যে, চিটাগাংয়ের মানুষ বলে মনে করো যে অর্ধ। তারপরে এই যে অর্ধ আর অর্ধ যে তো আসলে একই কথা, এটা তো আসলে দেশ পার হইল না, কারণ যে অর্ধ যে কথা, অর্ধ যে একই কথা। বাট এই অর্ধ যে, খেয়াল করে দেখো, এই আর্যভট্ট কিন্তু ভারতীয়, এই আর্যভট্ট কোন দেশি, ভারতীয় ছিলেন। তো ভারতীয়তে আমরা এটাকে বলতেছি অর্ধ যে বা যে অর্ধ। কিন্তু এইটাকে আরবীয়রা, আরবীয়রা উচ্চারণ করতেন জাইব বা জিবা। আরবীয় বিজ্ঞানীরা বা আরবের মানুষেরা, আরবীয় মানুষ এই যে অর্ধকে কেমনে উচ্চারণ করতো, জিবা। আচ্ছা যেমন তোমরা কি ক্রিকেটার যুবরাজ সিংকে চিনো? যুবরাজ সিংকে চিনো ক্রিকেটার? ওকে আমরা কি বলি, যুবরাজ সিং। আর হিন্দিতে কি বলে, হিন্দিতে বলে ইউবরাজ সিং। যেমন আমরা বলি যুবরাজ, তার বলে ইউবরাজ। মানে কিছু ভাষার কিন্তু পার্থক্য থাকে। তো আমাদের দেশে বা ভারতে যেটাকে বলে অর্ধজা, সেটাকে আরবীয়রা উচ্চারণ করছে জিবা। কি বলছে ওনারা, জিবা। তো জিবা থেকে আরেকটু ভাষার বিকৃতি হয়ে কি হয়েছে, জাইব। দেখো ভারত থেকে বা ভারতীয় উপমহাদেশ থেকে আরবে গিয়ে হয়ে গেছে জিবা, জিবা থেকে আরেকটু চেঞ্জ হয়ে গেছে কি, জাইব। তো এই জাইবকে ল্যাটিনরা, ল্যাটিনরা যখন জাইব, দেখো কই থেকে কই যাচ্ছে, কই এই সাউন্ড কি প্রবলেম হচ্ছে নাকি, একটু ওয়েট। এই ওয়েবে কি সাউন্ড প্রবলেম হয়েছে, একটু ওয়েট, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যালো, এখন ঠিক আছে? ওয়েবে সাউন্ড ঠিক আছে এখন? হ্যাঁ এখন ঠিক আছে, সাউন্ডটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা আমি আবার বলতেছি, দেখো ভারতীয় উপমহাদেশে আর্যভট্ট যেটাকে বলছিল অর্ধজা বা যে অর্ধ, সেটা আরবের মানুষ উচ্চারণ করছে জিবা, জিবা থেকে চেঞ্জ হয়ে হয়েছে জাইব। তারপর ল্যাটিনরা যখন এটাকে শুনলো জাইব, এই আরবীয় জাইবকে তাদের ভাষায় তারা অনুবাদ করলো সাইনাস, যেটার বাংলা হচ্ছে সাইনাস থেকে আবার যদি তুমি বাংলা করো, সেটার বাংলা হয় গর্ত বা গহব্বর বা খাদ। বুঝতেছো ঘটনা কি হচ্ছে? এখান থেকে এখানে গেছে যে অর্ধ, আরবে গিয়ে হয়ে গেছে জিবা থেকে জাইব। তারপর ল্যাটিনরা যখন আরবীয়দের থেকে শুনলো যে আরবীয়রা বলতেছে এটাকে জাইব, তারা এই আরব দেশের জাইবকে ল্যাটিন ভাষায় অনুবাদ করলো সাইনাস। সাইনাস থেকে এটা ইংরেজিতে ট্রান্সলেট হইলো সাইন, ল্যাটিন সাইনাস ইংরেজিতে ট্রান্সলেট হয়ে হইলো সাইন। সাইনকে সংক্ষেপে বলা হইলো এসআইএন। এই এসআইএন যে অর্ধ থেকে হয়ে গেল গর্ত। বুঝছো ঘটনা কি হইছে? হ্যাঁ, তিলকে তাল করে, তিলকে তাল করার উদাহরণ কই থেকে শুরু হয়েছে দেখছো? এই যে সাইনাস, এই সাইনাস, আচ্ছা এই গর্তটাকে এখানে না লিখে এখানে লিখি, এই সাইনাস, এই সাইনাসের বাংলা হচ্ছে গর্ত বা গহব্বর বা খাদ। কেমনে অর্ধ যে গর্তে পরিণত হইল, বুঝছো ঘটনা? কাজে আসলে সাইন, সাইনাস থেকে আসছে ল্যাটিন, বাট এই সাইনাস মানে গর্ত হইলেও সাইন কিন্তু আসলে গর্তকে রিপ্রেজেন্ট করে না। কাকে রিপ্রেজেন্ট করে? সাইন রিপ্রেজেন্ট করে কাকে বলো, অর্ধ যে। কাজেই তুমি যদি সাইনের বাংলা খুঁজো, যে সাইন আসছে সাইনাস থেকে, যেটার বাংলা মিনিং হচ্ছে গর্ত গহ্বর বা খাদ, বাট আসলে সাইন গর্ত গহ্বর বা খাদকে রিপ্রেজেন্ট করে না। সাইন কাকে রিপ্রেজেন্ট করে, অর্ধ যে। তাহলে এখন আমাকে বলো এই তিনটা জিনিস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে কিনা? এখন কি আর এই তিনটা জিনিস কি আনকমন মনে হবে যে ভাই সাইন কি জিনিস? আমরা তো জানি এগুলা ত্রিকোণমিতিক অনুপাত, এগুলা যে ত্রিকোণমিতিক অনুপাত, দুইটা বাহুর অনুপাত, সেটা তো আমরা জানি, বাট এগুলো কোত্থেকে আসছে এই জিনিসটা আমরা জেনে গেলাম। আশা করি এর পরবর্তীতে যখনই তুমি চোখ বন্ধ করে চিন্তা করবা টেন কি জিনিস, টেন মানে হচ্ছে স্পর্শক, এই যে একটা বৃত্তের স্পর্শক, তুমি চিন্তা করবা টেন মানে একটা বৃত্তের কি, স্পর্শক। সেক মানে কি জিনিস, সেক মানে হচ্ছে একটা বৃত্তের ছেদক। সেক কি জিনিস, সেক হচ্ছে ছেদক। আর সাইন মানে কি, অর্ধ যে, যে এর অর্ধেক, টোটাল যে এর দৈর্ঘ্যের অর্ধেক, এটা হচ্ছে অর্ধ যে। আশা করি বুঝাইতে পেরেছি। এখন আমাকে তোমরা বলো ত্রিকোণমিতিক অনুপাত মাত্র 6টা কেন?
এর বেশি হইলে অসুবিধা কি ছিল? মোট ত্রিকোণমিতিক অনুপাত 6টা। সাইন, সাইনের বন্ধু কস, টেন, টেনের বন্ধু কট, সেক, সেকের বন্ধু কোসেক। কেন 6টা? এর বেশি হলো না কেন? বেশি হলে অসুবিধা কি? বেশি হলে কি সমস্যা? দেখি দেখি, তোমরা একটু চিন্তা করো, কে কি বলে শুনি। ত্রিকোণমিতিক অনুপাত মাত্র 6টা কেন? আর বেশি হলে অসুবিধা কি? ত্রিকোণমিতিক অনুপাত 6টা কেন? আর বেশি হলে সমস্যা কি? কারণ বাহু 3টা, 3 ফ্যাক্টোরিয়াল। ভেরি গুড, ভেরি গুড। যারা বলতেছো বাহু 3টা বা 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল বলা যায় না আসলে, আসলে 3 ফ্যাক্টোরিয়াল বলা যায় না, 3টা থেকে 2টা বাছাই করা যায়। 3p2 ক্যালকুলেটর কই? আচ্ছা, এগুলো তোমাদের ছিল কি? এগুলো কি তোমাদের ইয়াতে ছিল? পারমুটেশন কম্বিনেশন তো মনে হয় পড়ো নাই। সমস্যা নাই, অসুবিধা নেই, আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নাই। আচ্ছা, ওইভাবে দেখাবো না, আমি একদম বাংলায় বলে দিই, কোনো সমস্যা নেই। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত আসলে কি রিপ্রেজেন্ট করে? একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুর অনুপাত না? মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। ধরো আমি নামকরণ করলাম এ বি সি। এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বা অন্য যে কোনো ত্রিভুজ হোক না কেন, মোট বাহু কয়টা বলো? 3টা। মোট বাহু কয়টা? 3টা। তুমি যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে চিন্তা করো, ধরো এই অ্যাঙ্গেলটাকে তুমি ধরলা থিটা, তো থিটা কোণের রেসপেক্টে তার অপোজিটে যে বাহুটা আছে সেটাকে বলতে হবে লম্ব। তুমি যখন কোনো একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে ত্রিকোণমিতিক অনুপাত বের করবা, সেই অ্যাঙ্গেলের অপোজিট বাহুকে বলতে হবে লম্ব, এবং ওই অ্যাঙ্গেলের সংলগ্ন ছোট বাহুকে বলতে হবে ভূমি, এবং সমকোণের যে বিপরীত বাহুটা সেটাকে বলতে হবে অতিভুজ। অতিভুজ নিয়ে কোনো পেস লাগবে না। কেন? অতিভুজ চেনার 2টা সহজ বুদ্ধি আছে। একটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, অথবা সবচেয়ে লম্বা বাহুকে বলে অতিভুজ, এবং যেই কোণের রেসপেক্টে নিবা তার সংলগ্ন বাহুকে বলে ভূমি। সংলগ্ন যে অতিভুজ ব্যতীত বাকি যে বাহুটা আছে এটাকে বলে ভূমি, আর অপোজিট যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব। এখন ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একটা ত্রিভুজের 2টা বাহুর অনুপাত। এখন একটা ত্রিভুজে মোট বাহু আছে কয়টা? 3টা। আমি যদি তোমাকে বলি এই 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহু নিয়ে অনুপাত বানাও, মোট কয়টা অনুপাত বানাইতে পারবা? 6টা। এর বেশি পসিবল না, আমি একটু দেখাইতেছি, দেখো, খেয়াল করে দেখো। এই যে মনে করো একটা সমকোণী ত্রিভুজ, ধরো এ বি সি, এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। এটাকে বলে থিটা, এগুলো তো জানো, থিটা তো জানো, এটাকে বলে ফাই। এই যে এটা, এই প্রতীকটার নাম হচ্ছে ফাই, এটা জানো, যারা জানো লিখে রাখো, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ফাই। এখন আমি যদি তোমাকে বলি যে ত্রিকোণমিতিক অনুপাত কি রিপ্রেজেন্ট করে, একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুর, এটা সমকোণী ত্রিভুজ হইতে পারে, অন্য কোনো ত্রিভুজ হইতে পারে, বাট আমরা সবসময় সহজ করার জন্য সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করব। তো খেয়াল করে দেখো, সমকোণী ত্রিভুজের, কারণ সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি ডিরেক্ট আইডেন্টিফাই করা যায়, আর অন্য কোনো ত্রিভুজ হইলে তোমার বর্ধিতাংশের উপর লম্ব এঁকে তারপর বের করতে হবে। সমকোণী ত্রিভুজে আলাদা করে লম্ব আঁকার দরকার পড়ে না। তো খেয়াল করে দেখো, এই যে একটা সমকোণী ত্রিভুজ, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই ধরো থিটা কোণের রেসপেক্টে, বলো থিটা কোণের রেসপেক্টে লম্ব কোন বাহুটা? আমি তোমাকে বললাম থিটা কোণের রেসপেক্টে লম্ব বাহু কোনটা? লম্ব হচ্ছে এবি। বইলো, থিটা কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে এবি। থিটা কোণের রেসপেক্টে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি। আর অতিভুজ কোনটা? অতিভুজ তো সমকোণের বিপরীত বাহু, অতিভুজ। এখন দেখো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহু সিলেক্ট করো এবং অনুপাত বানাও, মোট কয়ভাবে সিলেক্ট করতে পারবা? 6 ভাবে। 6 ভাবের বেশি পসিবল না। কিভাবে? দেখো, এই যে সাইন থিটা, সাগরে লবণতি, এটা মুখস্থ করতাম এইভাবে। তোমরা কেমনে মুখস্থ করছো? সাইন মানে আমরা ছোটবেলায় মুখস্থ করতাম এমনি, সাগরে লবণ অতি, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, ডিভাইড বাই অতি মানে অতিভুজ। তারপর কবরে ভূত আছে, বা কবরে ভূমি অতি ভূত আছে, যেটা দিয়ে খুশি, আছে মানে অতিভুজ। তারপর টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। আমরা এইভাবে মুখস্থ করছিলাম, তোমরা কে কেমনে মুখস্থ করছো?
যে যেমনি মুখস্থ করছো কোনো সমস্যা নেই। দেখো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, মনে রাখবে এমনি। কবরে ভূত আছে, ভূত মানে ভূমি, অতিভুজ আছে মানে অতিভুজ। টেরা লম্বা ভূত, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। খেয়াল করে দেখো, লম্ব হচ্ছে এবি, এই দেখো লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। এই যে লম্ব বাই অতিভুজ, এই দুইটা বাহুর অনুপাতকে বলে সাইন থিটা। যে কোনো একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন নেও, লম্ব বাই অতিভুজের অনুপাত। যে কোনো একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে, আমি এখানে থিটা কোণের রেসপেক্টে নিচ্ছি, তুমি কস থিটা নেও। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। একইভাবে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। এখন খেয়াল করে দেখো, এই যে সাইন, সাইনকে তুমি যদি উল্টায় দাও, খেয়াল করে দেখো, লম্ব বাই অতিভুজ, মোট একটা অনুপাত পাইলা সাইন। আর যদি উল্টায় দাও, তুমি যদি এটাকে উল্টায় দাও, কেমনে, অতিভুজ বাই লম্ব করে দাও, সাইনের অনুপাত থেকে উল্টায় দিলে হয়ে যায় কোসেক থিটা। দেখো কোসেক মানে অতিভুজ বাই লম্ব, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, উল্টায় দাও কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে কোসেক, হয়ে যাবে এসি বাই এবি, এসি বাই এবি। আবার কসকে যদি উল্টায় দেও হয়ে যাবে সেক, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এখানে ছিল বিসি বাই এসি, এখানে হয়ে যাবে এসি বাই বিসি। ঠিক একইভাবে তুমি যদি টেনকে উল্টায় দেও, টেনকে উল্টায় দিলে হয়ে যাবে কট, টেন সমান ছিল লম্ব বাই ভূমি, কট হয়ে যাবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখানে ছিল এবি বাই বিসি, এখানে হয়ে যাবে বিসি বাই এবি। এখন আমাকে বলো, এর বাইরে আর কোনোভাবে পসিবল, এর বাইরে আরো কোনোভাবে দুইটা বাহুর অনুপাত নেওয়া পসিবল একটা ত্রিভুজে? বলো, তুমি একটা সমকোণী ত্রিভুজে, তুমি সমকোণী ত্রিভুজে যে কোনো দুইটা বাহুর অনুপাত প্রথমত এইভাবে নিতে পারবে, এই তিনটা ভাবে, যে কোনো দুইটা বাহুর অনুপাত এই তিন ভাবে নিতে পারবা। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। এবং এগুলোকে যদি উল্টায় দাও, যেমন অনুপাত তো উল্টায় দিতে পারো, লম্ব বাই অতিভুজ এটা একটা আলাদা অনুপাত, আবার অতিভুজ বাই লম্ব আলাদা একটা অনুপাত। মানে মোট এই যে তিনটা এবং এই যে তিনটা, এই ছয়টাই পসিবল, আর পসিবল না। ত্রিকোণমিতিক অনুপাত, এদেরকে অনুপাত কেন বলে বুঝছো? কেন ত্রিকোণমিতি অনুপাতগুলোকে অনুপাত বলে? কারণ হচ্ছে এরা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। সাইন থিটা মানে হচ্ছে লম্ব এবং অতিভুজ এই দুটার অনুপাত, কস থিটা মানে হচ্ছে ভূমি এবং অতিভুজ এই দুটার অনুপাত। এই জন্য এই ছয়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। বুঝছো? বেসিক জিনিস ক্লিয়ার হয়েছে কিনা বলো, এই বেসিক গুলা ক্লিয়ার হয়েছে কিনা বলো। এতটুকু জিনিস অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, এইগুলা ক্লিয়ার না থাকলে চলবে না। ভাই সাগরে লবণতি, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, সাইনকে উল্টায় দিলে কোসেক হয়, মানে অনুপাতগুলাকে উল্টায় দিলে হয় কোসেক, কজের অনুপাতকে উল্টায় দিলে হয় সেক, আর টেনের অনুপাতকে উল্টায় দিলে হয় কট। এগুলো আমরা সবাই জানি। ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। এখন আসো, আমরা যে এতক্ষণ অ্যাঙ্গেলগুলা নিলাম, দেখো এতক্ষণ যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বাইর করছি, শোনো ত্রিকোণমিতিক অনুপাত অবশ্যই একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বাইর করতে হয়। যেমন এইখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বাইর করছি কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে, থিটা, এই যে থিটা। এখন যদি আমরা ফাই কোণের সাপেক্ষে বাইর করি, বলো আমাকে, তোমরা বলো ফাই কোণের সাপেক্ষে লম্ব কোনটা? দেখো ভালো মতো বুঝছো, থিটা কোণের সাপেক্ষে লম্ব ছিল এইটা এবি, ভূমি ছিল বিসি, আর অতিভুজ তো সমকোণের বিপরীতে। আচ্ছা অতিভুজ নিয়ে কোনো কনফিউশন নাই, সমকোণের বিপরীত বাহু বা সবচেয়ে লম্বা বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ। মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো ফাই এর সাপেক্ষে লম্ব কোনটা? বিসি। ভেরি গুড। ফাই এর সাপেক্ষে দেখো, তুমি যেই কোণের সাপেক্ষে চিন্তা করবা, এই যে ফাই, দেখো এখানে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে নেওয়া হয়েছে, এই দেখো সাইন ফাই, কস ফাই, টেন ফাই। তাহলে ফাই এর সাপেক্ষে, ফাই এর যে অপোজিট বাহু, অপোজিট বাহু হচ্ছে লম্ব, বিপরীত বাহু হবে লম্ব ফাই এর সাপেক্ষে, এবং সংলগ্ন বাহু হবে ভূমি। বুঝছো? আগেরটার মতো কিন্তু ডিরেক্ট বসায় দিলে গোল্লা পাবা। সমকোণের বিপরীত বাহু অলওয়েজ অতিভুজ। আর তুমি যেই অ্যাঙ্গেলের সাপেক্ষে নিচ্ছ সেই অ্যাঙ্গেলের অপোজিট বাহুকে বলতে হবে লম্ব, এবং তার সংলগ্ন বাকি যে বাহুটা থাকবে সেটাকে বলতে হবে ভূমি। তাহলে এখন বলো সাগরে
লবণতী, সাগরে লবণতী লম্ব অতিভুজ। এর লম্ব কোনটা দেখো, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। কবরে ভূমি অতি, এখানে ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। টেন বাই, টেন হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এই, এটা তো ভুল আছে, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে এবি, ভূমি হচ্ছে এবি। এটা এটা ভুল আছে, এটা ঠিক করো, এটা ঠিক করো। এটা টাইপার সাহেব ভুল করে ফেলছে, ওয়েট, এটা টাইপার সাহেব একটু টাইপিং মিস্টেক করে ফেলছে, সমস্যা না, আমরা ঠিক করে নিচ্ছি। দেখো টেরা লম্বা ভূত, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, ভূমি হচ্ছে এবি, ভূমি হচ্ছে এবি। এই যে ঠিক করে নাও, ঠিক করে নাও, ঠিক আছে। এইবার তাহলে এখন তুমি যদি এখান থেকে উল্টায় দাও, সাইন ফাই, সাইন ফাইকে উল্টায় দিলে কোসেক ফাই, কোসেক ফাই, কোসেক ফাই সমান কি উল্টে যাবে, বিসি বাই এসি হবে এসি বাই বিসি। যদি তুমি কসকে উল্টায় দাও হবে সেক ফাই, সেক ফাই সমান কি হবে, এবি বাই এসি উল্টে যাবে, হবে এসি বাই এবি। যদি তুমি টেন ফাইকে উল্টে দাও হবে কট ফাই, কট ফাই সমান হবে এবি বাই বিসি। শেষ। এইগুলো আমরা সবাই 9 10 পড়ে আসছি, আমি জানি যে আজকে ক্লাসটা যারা করতে আসছো 90% স্টুডেন্ট এগুলো তোমরা 9 10 পড়ে আসছো। তাও আমি একটু রিক্যাপ করে দিব প্রথম ক্লাসটা, প্রথম ক্লাসটাতে এই জিনিসগুলো একটু রিক্যাপ করে দিব, তাহলে জিনিসগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে। এখন আমি আরেকটা জিনিস বলতেছি, একই সমকোণী ত্রিভুজে, একই সমকোণী ত্রিভুজে তোমাকে সাইন কস টেন যেটাই বের করতে বলুক, যেই কোণের সাপেক্ষে বের করতে বলবে সেই কোণটা অবশ্যই ইম্পর্টেন্ট, আন্দাজি বসাইলেই হবে না। তুমি যদি এই কোণের সাপেক্ষে অতিভুজ তো ফিক্সড, ভাইয়া সমকোণের বিপরীত বাহু অতিভুজ এটা ফিক্সড। বাট তুমি যখন থিটা কোণের সাপেক্ষে নিবা, এই কোণের সাপেক্ষে তার অপোজিট বাহুটাকে ধরতে হবে লম্ব এবং সংলগ্ন বাহুটাকে ধরতে হবে ভূমি। আবার যখন ফাই কোণের সাপেক্ষে নিবা, ফাই এর অপোজিট বিপরীত বাহুটাকে ধরতে হবে লম্ব, সংলগ্ন বাহুটাকে ধরতে হবে ভূমি। এই জিনিস আর কোনো ভুল হবে বলো, এই কনসেপ্ট আর কোনো ভুল করবা, এই কনসেপ্ট আর কখনো ভুল করবা বলো, এই কনসেপ্ট আর কখনো ভুল করা যাবে না, এই কনসেপ্ট আর কখনো ভুল করা যাবে না, খুবই সহজ জিনিস। ওকে ঠিক আছে, চলো এরপরে এখন একটা জিনিস দেখো, চতুর্ভাগ কয়টা এটা তো সবাই জানো, চতুর্ভাগ এই জিনিসটা একটু লিখো, দেখে দেখেই তোলো। চতুর্ভাগ 4টা, এটা সবাই জানো। প্রথম চতুর্ভাগে অ্যাঙ্গেল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। দ্বিতীয় কিউ মানে কোয়াড্রেন্ট, এখানে কিউ, কিউ দিয়ে কি বুঝাইতেছে, কিউ, কিউ মানে বুঝাইতেছে, কিউ মানে কোয়াড্রেন্ট, মানে ইংলিশে চতুর্ভাগ, বাংলায় চতুর্ভাগ, বাংলা হচ্ছে কোয়াড্রেন্ট। কিউ মানে বুঝাইতেছে চতুর্ভাগ। দেখো এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ, এটা জানো? যারা জানো না কোনো সমস্যা নাই, আজকে ক্লাসের পর ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল হচ্ছে 90 থেকে 180 এর মধ্যে, এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এরা দুইটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল হচ্ছে 180 থেকে 270, এবং তৃতীয় চতুর্ভাগে টেন এবং কোট এরা দুইটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে অ্যাঙ্গেল হচ্ছে 270 থেকে 360, কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আগে এই চিত্রটা আঁকো, এটা জানি 9 10 পড়ে আসছো, এগুলা এগুলো সবাই 9 10 পড়ে আসছো, তাও তোলো, নোট করা থাকুক, পরীক্ষার আগে রিভিশন দেওয়ার সময় মনে হয়ে যাবে, কারণ এগুলো তো পড়তে পড়তে ভুলে যাওয়া পরে। ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে 2 বছর পরে, তার আগে ভুলে যেতে পারো, খাতায় তোলা থাকুক। এটা এগুলো তোলো, তোলা হলে ডান কমেন্ট করো, এখানে যেমনে আছে এটা আগে তোলো, পরে বুঝাচ্ছি। মালিহা বলছে ডান, এত দ্রুত তুলে ফেলছো, ভেরি গুড। হ্যাঁ ওকে সুমাইয়া, ঠিক আছে। ফাইন। তো এখন দেখো এখান থেকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মোট ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, মোট ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে 6টার মানই প্রথম চতুর্ভাগে পজিটিভ। প্রথম চতুর্ভাগে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মান সবগুলা এটা অল পজিটিভ। মোট 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে প্রথম চতুর্ভাগে 6টার মানে পজিটিভ। প্রথম চতুর্ভাগে অ্যাঙ্গেল কত, 0 থেকে 90। তুমি প্রথম চতুর্ভাগে 0 থেকে 90 এর মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল নেও, তুমি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি,
0 থেকে 90 এর মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল নেও, নিয়ে ওটার সাইনের মান বের করো। সাইন 70, মনে করো 70 ডিগ্রি নিলা, সাইন 70 এর মান বের করো। টেন 70, কস 70, কোসেক 70, সেক 70, সবগুলা বের করে দেখো, কোনোটার মানে নেগেটিভ হবে না, সবগুলা কি হবে, সবগুলার চিহ্ন পজিটিভ হবে। তার মানে প্রথম চতুর্ভাগে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ। ওকে ফাইন। দ্বিতীয় চতুর্ভাগে, এই যে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল হচ্ছে 90 থেকে বড়, 180 থেকে ছোট। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের উল্টা, সাইনের যে উল্টা সেটা হচ্ছে কোসেক। দেখো সাইন এবং সাইনের উল্টা এরা পজিটিভ, তাহলে বাকি চারটা কি, এই বাকি চারটা কি নেগেটিভ? আমার সাথে বলো। দেখো প্রথম চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতিক অনুপাতই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং সাইনের উল্টা, সাইন এবং সাইনের উল্টা, সাইনকে উল্টা দিলে হয় কোসেক, তো সাইন এবং সাইনের উল্টা এরা দুইটা হচ্ছে পজিটিভ, এরা দুইটা পজিটিভ, তার মানে কি বাকি সাইডটা নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল হচ্ছে 180 থেকে বড়, 270 থেকে ছোট, প্রত্যেকটা চতুর্ভাগ 90 ডিগ্রি করে, এটা 90 90 90 এভাবে বাড়তেছে, 90 90 করে বাড়তেছে। তৃতীয় চতুর্ভাগে 10 এবং 10 এর উল্টা কট, এরা পজিটিভ, এবং বাকি চারটা কি নেগেটিভ, বাকিগুলো সব নেগেটিভ, এরা দুইটা পজিটিভ, সাইন এবং সাইনের উল্টা তারা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে 10 এবং কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখন মনে রাখবো কেমনে? আগে মনে রাখতে হবে তারপরে বুঝা। তুমি অনেক কিছু বুঝো, পরীক্ষার হলে মনে রাখতে পারো না, ওই বুঝা অ্যান্সার করতে গেলে সারাদিন পার হয়ে যাবে। তো আগে মনে রাখতে হবে তারপরে বুঝা। মনে রাখার টেকনিক কি? এমনি মনে রাখবা, অল স্টুডেন্ট টেক কেয়ার। এটা আমি এভাবে মনে রাখতাম, এক একজন এক একভাবে মনে রাখে। অল স্টুডেন্ট টেক কেয়ার কেমনে মনে রাখবা? প্রথম চতুর্ভাগে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে সাইন, সাইন পজিটিভ এবং সাইনের উল্টা, সাইন এবং সাইনের উল্টা এরা পজিটিভ। এস মানে সাইন। টেক, টেক মানে 10, তৃতীয় চতুর্ভাগে 10, টেক মানে 10, টিতে 10, 10 পজিটিভ এবং 10 এর উল্টা পজিটিভ, 10 এর উল্টা পজিটিভ, 10 এর উল্টা হচ্ছে কট। চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে এই যে কেয়ার, এই যে কেয়ার মানে কজ, কেয়ার মানে কজ, কেয়ার মানে কি কজ, এই কজ এবং কজের উল্টা সেক এরা পজিটিভ। আগে আগে মুখস্থ, আগে মনে রাখো পরে বুঝাইতেছি। দেখো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ মুখস্থ হইছে, অল পজিটিভ এভাবে মনে রাখো, অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের উল্টা কসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে 10 এবং 10 এর উল্টা কট পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে কেয়ার, কেয়ার মানে কজ, কজ এবং কজের উল্টা সেক পজিটিভ। মুখস্থ থাকবে। এখন কথা হচ্ছে এই জিনিসটা, আচ্ছা আগে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, অল স্টুডেন্ট টেক কেয়ার, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের উল্টা পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে 10 এবং 10 এর উল্টা এরা পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কজ এবং কজের উল্টা এরা পজিটিভ। এখন কথা হচ্ছে অনেকের মধ্যে কি প্রশ্ন হচ্ছে না, অনেকের মাথায় প্রশ্ন আসতেছে না এই জিনিসটা, সাইনের উল্টা কেমনে কোসেক হইলো? বলো, শুরুতে আমরা এটা শিখছিলাম না? ওয়েট, আমরা তো শিখে আসছি, কি শিখে আসছি? ওই বন্ধু কইছিল, বন্ধু এই যে আমরা এটা শিখে আসছি যে কজ হচ্ছে সাইনের বন্ধু, কট হচ্ছে 10 এর বন্ধু, কোসেক হচ্ছে সেকের বন্ধু। বন্ধু জিনিসটা বুঝলাম, উল্টা জিনিসটা কেমনে আসলো? এই প্রশ্ন কারো মাথায় আসছে বলো তো, নাকি এগুলো আগে থেকে জানো? মোটামুটি সবাই আগে থেকে জানে। সাইনে কে উল্টায় দিলে, দেখো সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন কি লম্ব বাই অতিভুজ, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, 10 মানে কি লম্ব বাই ভূমি। তুমি যদি উল্টায় দাও, সাইন কে উল্টা দিলে হয় কোসেক, কস কে উল্টা দিলে কি হয় সেক, 10 কে উল্টা দিলে কি হয় কট। ওকে, এগুলো হচ্ছে বাহুর অনুপাত, বাহুর অনুপাত। তুমি খেয়াল করে দেখো, এই যে লম্ব আর অতিভুজ এই দুইটার অনুপাত নিয়ে যে অনুপাতটা পাবা, তার এই ভ্যালু ঠিক উল্টাটা হচ্ছে কোসেক, তার ঠিক উল্টা। তুমি যদি কোনো একটা ত্রিভুজের সাইন এবং কোসেক বের করো, মনে করো সাইনের মান আসছে 1/2, কোসেকের মান কত হবে 2 হবে, কোসেকের মান কত 2, উল্টা, জাস্ট উল্টা। এই অনুপাতগুলা কি জাস্ট উল্টে যায়। বন্ধু কিভাবে ওইটা বুঝালেন না? তাই বুঝাইছি তো, এই বন্ধু কিভাবে ওইটা বুঝাইছি তো।
তুমি মনে হয় পরে জয়েন করছো। বন্ধু কেমনে এই যে এখানে বুঝাইছি, তুমি ক্লাসটা শেষ হওয়ার পর একটু টেনে দেখে ফেলবা বন্ধু কেমনে এই যে এই ত্রিভুজ থেকে বুঝাইছি, এই ত্রিভুজ থেকেই বুঝাইছি। বুঝতেছো ঘটনা? ওকে ফাইন ফাইন ফাইন। এখন উল্টা কেমনে হয়, তুমি মনে করো এই যে sin 30 বের করো আর cosec 30 বের করো একটা ত্রিভুজে, তুমি sin 30 বের করো cosec 30 বের করো, বাইর করে দেখো, বাইর করে দেখো ওটা উল্টায় দিলে ভ্যালু সমান হবে। উল্টায় দিলে কই গেল এটা, এই যে দেখো তুমি একটা ত্রিভুজে যে কোনো একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইনের ভ্যালু যা হবে কোসেকের ভ্যালু হচ্ছে তার উল্টা। জাস্ট কি, জাস্ট উল্টা। এই জন্য আমরা লম্ব বাই অতিভুজকে সাইন বলতেছি আর অতিভুজ বাই লম্বকে বলতেছি কোসেক। সাইনের জাস্ট উল্টা। উল্টা মানে তুমি যদি অনুপাতটা চেঞ্জ করে দাও সেটা হয়ে যায় কোসেক, কোসকে যদি অনুপাত চেঞ্জ করে দাও সেটা হয়ে যাবে সেক, আর টেনকে যদি অনুপাত চেঞ্জ করে দাও সেটা কি হয়ে যাবে কট। তুমি জাস্ট কয়েকটা অ্যাঙ্গেল নিয়ে বাসায় ক্যালকুলেটর নিয়ে চেক করে দেখো, অটোমেটিক মিলে যাবে। এখন আমাদের এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই যে জিনিসটা, এই জিনিসটা আমাদের এখানে একটু বুঝতে হবে। এই যে খেয়াল করে দেখো, এই যে প্রথম চতুর্ভাগে খেয়াল করে দেখো, এই জিনিসটা আমি আবার বলতেছি, পরীক্ষায় এগুলো জানা থাকলেই চলবে। তুমি যদি খালি এই জিনিসটা মুখস্থ রাখতে পারো যে অল স্টুডেন্ট টেক কেয়ার, তুমি পরীক্ষায় নাম্বার পাবা। তুমি পরীক্ষায় কি পাবা, নাম্বার পাবা। বাট শুধু নাম্বারের জন্য তো আমরা পড়তেছি না, শুধু নাম্বারের জন্য আমরা পড়তেছি না, আরেকটু বেসিক জিনিস আমরা দেখব যে এই জিনিসটা কেন হয়, কেন প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, কেন দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কোসেক পজিটিভ, বাকিরা কেন নেগেটিভ। জানো এটা? কারা কারা জানো বলো? দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক ছাড়া বাকি সবগুলো নেগেটিভ কেন? তৃতীয় চতুর্ভাগে টেন কট ছাড়া বাকি সবাই নেগেটিভ কেন? ক্লাস কতক্ষণ হবে আর? আজকে বেশি না, আজকে আর মাত্র 10 মিনিট করে ছাড়িয়ে দেবো, এটাই লাস্ট টপিক। আজকে বেশি করে পড়াবো না, আজকে সর্বোচ্চ 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে, টেনশন নাই। এমনই বোর ফিল করতেছো নাকি? এই আচ্ছা, এইগুলা যারা অনেকেই শোনো, এই জিনিসগুলো অনেকেই জানে, তো যারা জানো তোমাদের একটু বোরিং লাগতে পারে, অসুবিধা নাই, আগামী ক্লাস থেকে বোরিং লাগবে না। এই জিনিসগুলা যারা আগে থেকেই জানো তোমাদের একটু বোরিং লাগতে পারে, কোনো সমস্যা নাই। যারা একটু পিছাই আছে, যারা এই জিনিসগুলো জানে না, ওদেরকে একটু রিক্যাপ করে নিয়ে আসি, আগামী ক্লাস থেকে আবার সবার সাথে ফ্লো মিলে যাবে, ঠিক আছে? ওকে ঠিক আছে। একজন বলছে সাতক্ষীরার কেউ আসো, এই ওরে একটু রিপ্লাই দাও তো, সাতক্ষীরার কেউ আসো নাকি? ক্লাসে এসেছে কত মানুষ, কত কমেন্ট করে। একজন বলছে নামাজের ব্রেক দেন, আর 10 মিনিট, ক্লাস তো শেষ, আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, বিরতি না দিয়ে একবারে শেষ করে দেই। হ্যাঁ শেষ হয়ে যাবে, আর 10 মিনিট, এটা 10 মিনিটও লাগবে না, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। 10 মিনিট একবারে শেষ করে দেই, তারপরে নামাজ পড়তে যাও, অথবা নামাজ পড়ে এসে জাস্ট লাস্টে 10 মিনিট দেখে নিও। হ্যাঁ জাস্ট 10 মিনিট লাগবে, তো একটা না শেষ করে দিই। হ্যাঁ ওকে ফাইন, চলো চলো চলো। এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ। আচ্ছা ভূমি, ভূমি ইংরেজি হচ্ছে বেস। ধরো আমি প্রথম চতুর্ভাগে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, ধরো এই যে এটা। আচ্ছা একটা জিনিস তো জানো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে বলো? এটা জানো না এমন কেউ আসো? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরকে কত ডিগ্রি কোণে ছেদ করে, এটা জানো না এমন কেউ তো নাই। এক্স অক্ষ ওয়াই অক্ষ এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। কথা সত্য। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ নিলাম। কি ত্রিভুজ? এই দেখো সমকোণী ত্রিভুজ, ধরো একটা সমকোণী ত্রিভুজ, এবং এখানে আমরা অ্যাঙ্গেলটা নিলাম এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে। এই যে এক্স অক্ষের সাথে, অ্যাঙ্গেলগুলো আমরা এক্স অক্ষের সাথে নিব, কারণ আমরা অ্যাঙ্গেল সবসময় এক্স অক্ষ থেকেই বিবেচনা করা শুরু করি। ধরলাম এটা থিটা, তাহলে এই থিটার সাপেক্ষে বলো তো এটা কি হবে? এটা হবে ভূমি। আচ্ছা ভূমি ইংরেজি হচ্ছে বেস, ভূমিকে আমরা বি ধরলাম। আর লম্ব, লম্ব ইংরেজি হচ্ছে পারপেন্ডিকুলার, লম্বকে আমরা পি ধরলাম, পারপেন্ডিকুলার পি। আর অতিভুজ হচ্ছে হাইপোটেনাস, অতিভুজ হচ্ছে হাইপোটেনাস, এটাকে আমরা এইচ ধরলাম। দেখো ভূমিকে আমরা প্রকাশ করব বি দিয়ে, লম্বকে পি দিয়ে। ভূমি মানে বেস, বেস মানে বি, বেস থেকে বি। লম্ব ইংরেজি পারপেন্ডিকুলার, ওখান থেকে পি নিলাম। অতিভুজ ইংরেজি হচ্ছে হাইপোটেনাস, ওখান থেকে আমরা কি নিলাম? এইচ নিলাম। এখন দেখো এই যে আমরা এক্স অক্ষের সাথে এই থিটা কোণটা বিবেচনা করলাম, এটা প্রথম চতুর্ভাগ। এই এটা তো জানো, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা থার্ড কোয়াড্রেন্ট, আর এইটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এখন আমাকে বলো এই কোণের সাপেক্ষে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এইটা, অন্য একটা কালার নেই, এটা হচ্ছে ভূমি বি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে লম্ব।
এই থিটা এর সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এবং সমকোণ এটা হচ্ছে লম্ব, সমকোণের অপোজিট বাহুটা হচ্ছে হাইপোটেনাস, মানে কি অতিভুজ। এখন দেখো এই যে এখানে ভূমি, এটা এক অক্ষের কোন দিকে আছে বলো? ভূমি, ভূমি এক অক্ষের কোন দিকে আছে? ধনাত্মক দিকে আছে, ধনাত্মক দিকে। এই যে ভূমিটা, এটা এক অক্ষের কোন দিকে আছে? ধনাত্মক দিকে। তো আমি যদি চিহ্ন বসাই এটা কি হবে? পজিটিভ। আর লম্বটা ওয়াই অক্ষের কোন দিকে আছে? আচ্ছা এই যে একটা জিনিস তো জানো, মূল বিন্দু থেকে ডান দিকে এক অক্ষের ধনাত্মক দিক, বাম দিকে এক অক্ষের ঋণাত্মক দিক। আর মূল বিন্দু থেকে উপরের দিকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, নিচের দিকে কি? নিচের দিকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাইলে এখানে খেয়াল করে দেখো, আমি যদি এখানে ডিরেকশনগুলো বসাই, ভূমিটা আছে এক অক্ষের ধনাত্মক দিকে মানে পজিটিভ বি, আর এই যে এখানে লম্বটা আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এটাও কি? পজিটিভ পি। আর অতিভুজ অলওয়েজ পজিটিভ। এইচ, এইচ এখানে অলওয়েজ পজিটিভ, এইচ নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইচ হচ্ছে অলওয়েজ পজিটিভ। কেন? কারণ সে প্রথম কথা হচ্ছে সে ডিরেক্ট কোনো অক্ষ বরাবর নাই। এখানে তুমি যদি একটা অতিভুজ নেও, অতিভুজ ডিরেক্ট কোনো অক্ষ বরাবর নাই। এবং আরেকটা কারণ হচ্ছে, তোমরা কি এই পিথাগোরাস সাহেবের সূত্রটা জানো? যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান রুট ওভার অফ ভূমি স্কয়ার, অতিভুজ তো এইচ, অতিভুজ স্কয়ার সমান রুট ওভার অফ, রুট ওভার তো পরে, আগে স্কয়ার দিয়ে দিই, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখান থেকে তুমি যখন এইচ বাইর করবা, রুট ওভার অফ বি স্কয়ার প্লাস পি স্কয়ার, বি আর পি যদি নেগেটিভও হয়, প্লাস এই যে স্কয়ার করলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মনে করো বি এর মান যদি নেগেটিভও হয়, কিংবা পি এর মান যদি নেগেটিভও হয়, স্কয়ার করার পরে কি হয়ে যাবে? নেগেটিভটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এবং রুট ওভার করার পরে আমরা এখানে পজিটিভটাই নিব, কারণ এখানে এক্স অক্ষ বরাবর নাই, ওয়াই অক্ষ বরাবর নাই, জাস্ট আমরা তার দৈর্ঘ্যটা বিবেচনা করব। আর এই ভূমি এবং এই যে লম্ব, এরা যেই অক্ষ বরাবর আছে সেই অক্ষ বরাবর আমরা চিহ্ন নিব। ওকে ফাইন। এখন আমাকে বলো, এই যে প্রথম চতুর্ভাগে এইচ অলওয়েজ পজিটিভ, এইচ তো অলওয়েজ পজিটিভ, আমরা এই জিনিসটা আগেই বলে নিচ্ছি যে এইচ হচ্ছে অলওয়েজ পজিটিভ। তাহলে সামনে আমি একটা প্লাস দিয়ে দিই, প্লাস এইচ। এই যে একটা ত্রিভুজের ভূমি, লম্ব এবং অতিভুজ তিনটার চিহ্নই পজিটিভ। তো আমাকে বলো, আমরা যে অনুপাতগুলা শিখছি, আমরা যে অনুপাতগুলা শিখছি, মনে করো এই যে অনুপাতগুলা, এই যে অনুপাতগুলা সবগুলাই যদি পজিটিভ হয়, লম্ব পজিটিভ, অতিভুজ সবগুলার চিহ্ন পজিটিভ, তাহলে যে কোনো দুইটা পজিটিভের অনুপাত যদি তুমি নেও, সবগুলার চিহ্ন কি পজিটিভ হবে না? বলো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম চতুর্ভাগের সমকোণী ত্রিভুজে অতিভুজ পজিটিভ, ভূমি পজিটিভ, লম্ব পজিটিভ, কাজেই তুমি যে কোনো দুইটা পজিটিভের অনুপাত যদি নেও, সবগুলো অনুপাত কি আসবে? পজিটিভ আসবে। কথা সত্য? ওকে ফাইন। এখন আসো দ্বিতীয় চতুর্ভাগে, এটা তো বোঝা শেষ। এখন আসো দ্বিতীয় চতুর্ভাগে। তুমি দ্বিতীয় চতুর্ভাগে একটা কি আঁকো? সমকোণী ত্রিভুজ আঁকো, এবং অ্যাঙ্গেলটা অলওয়েজ এক অক্ষের সাথে বিবেচনা করবা। এই যে এক অক্ষের সাথে এই যে অ্যাঙ্গেলটা, এইটা। তাহলে বলো এইটা হবে, এইগুলো আমি মুছে দিলাম, এখন ডান পাশে এটা বাদ। আচ্ছা এটা থাকুক, অসুবিধা নেই, থাকুক। দেখো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এখন আমি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে নিব। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। অতিভুজ অলওয়েজ পজিটিভ। এখন আমাকে বলো এখানে ভূমির চিহ্ন কি হবে? এখানে ভূমির চিহ্ন, এই যে ভূমি, এটা এক অক্ষের ঋণাত্মক দিকে আছে, ভূমির চিহ্ন কি হবে বলো? ভূমির চিহ্ন হবে নেগেটিভ। আমরা এখানে ডিরেকশন হিসাব করতেছি, ডিরেকশন। দেখো দৈর্ঘ্য কিন্তু নেগেটিভ হইতে পারে না। কেউ আবার ভাইবো না যে ভাই দৈর্ঘ্য কেমন নেগেটিভ হয়। ভাইয়া দৈর্ঘ্য নেগেটিভ না, দৈর্ঘ্যটা ডিরেকশনটা নেগেটিভ, সে এক অক্ষের ঋণাত্মক দিকে আছে, এই জন্যে এই ভূমিটা ঋণাত্মক। এবং এইখানে খেয়াল করে দেখো লম্ব, লম্ব কিন্তু ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আছে, এই জন্য পজিটিভ। আর এই যে হাইপোটেনাস মানে অতিভুজ, অতিভুজ অলওয়েজ পজিটিভ। এই অতিভুজ অলওয়েজ পজিটিভ কেন? খেয়াল করে দেখো, মনে করো তুমি এখানে অতিভুজ বাইর করবা, এ স্কয়ার সমান কি? মাইনাস বি স্কয়ার প্লাস পি স্কয়ার। তো দেখো মাইনাস বি কে স্কয়ার করলে প্লাসই হয়ে যাবে। এখান থেকে তুমি যখন এইচ বের করবা, মাইনাস বি কে স্কয়ার করলে কি হয়ে যাবে? প্লাসই হয়ে যাবে। কাজে অতিভুজ অলওয়েজ পজিটিভ, এই মাইনাস বি কে স্কয়ার করলে সেটা পজিটিভই হয়ে যাবে। এখন এখান থেকে দেখো এই যে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কে নেগেটিভ? আমাকে বলো দ্বিতীয় চতুর্ভাগে কে নেগেটিভ? ভূমি নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে ভূমি নেগেটিভ। তাইলে ভূমি যদি নেগেটিভ হয়, আমাকে বলো ভূমি কোথায় কোথায় আছে? এই যে ভূমি কজে আছে, কজ হবে নেগেটিভ। টেনে আছে, টেন হবে নেগেটিভ। ভূমি সেকে আছে, সেক হবে নেগেটিভ।
ভূমি কটে আছে, কট হবে নেগেটিভ। কেন ভাইয়া? যে কোনো একটা যদি নেগেটিভ হয় প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায় না? ভালো মতো বুঝছো, ওয়েট আমি তোমাকে এটা এখানে এনে দেখাই, একটু ওয়েট, খেয়াল করে দেখো ভাই। ভূমি যে অনুপাতগুলোতে আছে দ্বিতীয় চতুর্ভাগে, দেখো ভালো মতো বুঝো, দ্বিতীয় চতুর্ভাগে ভূমির ডিরেকশন নেগেটিভ। তো ভূমি যে অনুপাতগুলোতে আছে সবগুলো নেগেটিভ হয়ে যাবে, আর ভূমি যেগুলোতে নাই শুধু তারা পজিটিভ থাকবে। ভূমি যে অনুপাতগুলোতে নাই সেইগুলা পজিটিভ হবে। কোনগুলোতে নাই বলো? ভূমি নাই কোন কোন অনুপাতগুলোতে ভূমি নাই বলো, এখান থেকে বলো কোন অনুপাতগুলোতে ভূমি নাই? সাইন এবং কোসেক। দেখো এই যে সাইন এবং কোসেক, এই দুইটা অনুপাতে দেখো ভূমি নাই। ভূমি নাই মানে কি? বাকি দুটো তো পজিটিভ। দেখো লম্ব এবং অতিভুজ এরা দুইটাই পজিটিভ। এই যে লম্ব অতিভুজ পজিটিভ, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এরা দুইটা পজিটিভ। এই যে দেখো সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। কারা কারা বুঝছো হাত তুলো, কারা কারা বুঝছো হাত তুলো। বাকিগুলো একই রকম। দ্বিতীয় চতুর্ভাগে ভূমির চিহ্ন নেগেটিভ, যতগুলো অনুপাতে ভূমি আছে সবাই নেগেটিভ হয়ে যাবে। আর যে অনুপাতগুলোতে ভূমি নাই, লম্ব এবং অতিভুজ আছে, তারা পজিটিভই থাকবে। কাজেই লম্ব এবং অতিভুজ আছে কোন দুইটা অনুপাতে? সাইন এবং সাইনের উল্টা কোসেকে। তাহলে সাইন এবং সাইনের উল্টা কোসেক এরা থাকবে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ হয়ে যাবে। ঠিক একইভাবে একইভাবে যদি আমি এখন তৃতীয় চতুর্ভাগেরটা দেখাই, তৃতীয় চতুর্ভাগেরটাই কই গেল? তৃতীয় চতুর্ভাগে দেখি, চলো চলো চলো, এই বুঝতেছো? আজকে ক্লাসটা একটু বুঝা ফেলো, তাহলে ত্রিকোণমিতি আর কোনোদিন কঠিন লাগবে না। এই যে দেখো তৃতীয় চতুর্ভাগে, ভাইয়া তৃতীয় চতুর্ভাগে ভূমি নেগেটিভ, ভূমি তো আগে থেকে নেগেটিভ হয়ে আছে। এই যে দেখো, আচ্ছা এখন অ্যাঙ্গেল কোনটা নিব? অ্যাঙ্গেল অবশ্যই আমরা এক্স অক্ষের সাথে নিব, এই যে থিটা। এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। লম্ব কি হবে? এখন কিন্তু লম্ব নেগেটিভ হয়ে যাবে, এই যে এখন কিন্তু লম্ব নেগেটিভ হয়ে যাবে। এই যে দেখো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। আর অতিভুজ অলওয়েজ পজিটিভ, অতিভুজ অলওয়েজ পজিটিভ, কারণ মাইনাস থাকলেও স্কয়ার করলে এটাও প্লাস হয়ে যাবে, স্কয়ার করলে এটাও প্লাস হয়ে যাবে। আর অতিভুজ মানে কি? রুট ওভার অফ এটার স্কয়ার প্লাস এটা স্কয়ার। আর অতিভুজ নিজে ডিরেক্ট কোনো এক্সিস বরাবর নাই, সে এক্স অক্ষ বরাবর নাই, ওয়াই অক্ষ বরাবর নাই। বোঝা গেছে? দেখো যখন তুমি তৃতীয় চতুর্ভাগে নিবা ভাইয়া, অ্যাঙ্গেলটা অবশ্যই এক্স অক্ষের সাথে বিবেচনা করতে হবে। ভূমি আগে থেকে ঋণাত্মক হয়ে আছে, আগে লম্ব ছিল ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এখন লম্ব চলে আসছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এখন আমাকে বলো ভাইয়া তাইলে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ কেমনে হবে? ভালো মতো বুঝছো, তৃতীয় চতুর্ভাগে তো দুইটা নেগেটিভ। এই দেখো ভালো মতো বোঝো একটা জিনিস, তৃতীয় চতুর্ভাগে ভূমিও নেগেটিভ, লম্বও নেগেটিভ। কাজে এখান থেকে প্লাস আসার বুদ্ধি কি? মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তুমি যদি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি নেও অথবা ভূমি বাই লম্ব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। কাজে যে অনুপাতগুলাতে ভূমিও আছে লম্বও আছে তৃতীয় চতুর্ভাগে তারা হবে পজিটিভ। ভূমিও আছে লম্বও আছে, মাইনাসে মাইনাস হবে প্লাস। এই দেখো ভূমি আর লম্ব কোথায় কোথায় আছে বলো? ভূমি আর লম্ব কোথায় কোথায় আছে? এই যে ভূমি লম্ব, এই যে ভূমি লম্ব, টেন এবং কোট। বুঝতেছো ভাইয়া? তৃতীয় চতুর্ভাগে ভূমিও নেগেটিভ, লম্বও নেগেটিভ। দুইটা নেগেটিভ থেকে প্লাস পজিটিভ আসার বুদ্ধি কি? দুইটাই মাইনাস হইতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস। কাজেই ভূমি এবং লম্ব এই দুইটা বাহু দিয়ে যে অনুপাতগুলো আছে তারা তৃতীয় চতুর্ভাগে পজিটিভ হবে। তারা কারা? তারা হচ্ছে কারা? তারা হচ্ছে টেন এবং কোট। এই কারণে এই দেখো লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব। এই কারণে এই কারণে তৃতীয় চতুর্ভাগে টেন এবং কোট হচ্ছে পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ। বাকি সবাই নেগেটিভ কেন? কারণ বাকি সবগুলাতে হয় একটা থাকবে মাইনাস আর একটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। দুইটা মাইনাস শুধু যখন থাকবে তখনই প্লাস হবে, আর দুইটা মাইনাস থাকবে শুধুমাত্র, দুইটা মাইনাস শুধুমাত্র থাকবে টেন এবং কটে। আর বাকি সবগুলোতে কি হবে? একটা থাকবে প্লাস, একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ওকে ফাইন ফাইন ফাইন। এরপরে লাস্টেরটা বলো তো, চতুর্থ চতুর্ভাগের ঘটনাটা কি হবে? এই যে এক্স অক্ষের সাথে এই অ্যাঙ্গেলটাকে ধরতে হবে থিটা। এটা পজিটিভ, এটা নেগেটিভ আগে থেকে। এটা ভূমি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে পজিটিভ, লম্ব ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আছে নেগেটিভ। আর হাইপোটেনিয়াস মানে কি? হাইপোটেনিয়াস মানে হচ্ছে অতিভুজ অলওয়েজ পজিটিভ।
এখন আমাকে বলো চতুর্থ চতুর্ভাগে কারা পজিটিভ হবে? চতুর্থ চতুর্ভাগে কারা পজিটিভ হবে? এই যে প্লাস এ প্লাস এ প্লাস, এই দুইটার অনুপাত। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে অনুপাতগুলোতে কি থাকবে না, লম্ব থাকবে না। লম্ব থাকলেই নেগেটিভ, একটা মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এইগুলাতে লম্ব থাকবে না তারা পজিটিভ। অথবা এইভাবে চিন্তা করতে পারো ভূমি এবং অতিভুজ, ভূমি এবং অতিভুজ প্লাস এ প্লাস, এই দুইটার অনুপাতগুলো পজিটিভ হবে। ভূমি এবং অতিভুজ কারা কারা? এই দেখো ভূমি অতিভুজ, ভূমি অতি কবরে ভূমি অতি, সেক হচ্ছে অতি বাই ভূমি। এই যে এরা দুই আসামি, এই কজ এবং সেক এরা দুই আসামি, এরা দুই আসামি চতুর্থ চতুর্ভাগে পজিটিভ। বোঝা গেছে? তার মানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। আমার সাথে আরেকবার একটু রিক্যাপ করো, রিক্যাপ। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে এই দেখো দ্বিতীয় চতুর্ভাগে লম্ব, লম্ব এবং অতিভুজ, লম্ব এবং অতিভুজ এই দুইটা অনুপাত প্লাসে প্লাসে প্লাস। লম্ব এবং অতিভুজ কোনগুলোর মধ্যে আছে? লম্ব এবং অতিভুজ আছে সাইন এবং কোসেকের মধ্যে, সাইন এবং কোসেকের মধ্যে। এই জন্যে সাইন এবং কোসেক দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ। একটু দেখে ফেলো। তারপরে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ পাওয়ার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হইতে হবে। ভূমি এবং লম্ব, ভূমি এবং লম্ব আছে কাদের মধ্যে? টেন এবং কটের মধ্যে। তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস। তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট পজিটিভ, টেন এবং কট পজিটিভ। আর চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক, কজ এবং সেক পজিটিভ। এই ছিল আজকের ক্লাস। আজকে ক্লাসে আর আগাবো না, এই পর্যন্ত রেখে দিব। বলো আজকে ক্লাসে যতটুকু বোঝাইছি তোমরা কি বুঝতে পেরেছো? আজকে ক্লাসে যতটুকু জিনিস বুঝাইলাম ত্রিকোণমিতির একটু বেসিক জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? এতটুকু বেসিক ক্লিয়ার থাকলে 9 10 এ যারা ফাঁকিবাজিও করছো তোমরাও বাকি জিনিসগুলো বুঝতে পারবা, কোনো অসুবিধা হবে না। 9 10 এ যারা ত্রিকোণমিতি একটু ফাঁকিবাজি করে আসছো আজকে ক্লাসের পর আশা করি তোমাদেরও আর বুঝতে কোনো অসুবিধা হবে না। তার আগে তোমরা নেক্সট ক্লাসের আগে একটা বাড়ির কাজ করবা। যদিও এইচএসসি তে ক্যালকুলেটর ইউজ করা যায়, ওগুলো মুখস্থ না করলেও চলে। একটা ছক ছিল মনে আছে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই ছকটা মুখস্থ করবা। যদিও এইচএসসি তে লাগবে না কারণ তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, বাট ওই 9 10 এ যে ছকটা ছিল সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 45 60 90 এইগুলো একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করবা। কারণ কি যখন তুমি ভর্তি পরীক্ষায় যাবা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না, কাজে এগুলো মুখস্থ রাখা লাগবে মানগুলা। তো আগামী ক্লাসের আগে যাদের মানগুলা মনে আছে তো ভালো, যাদের মনে নাই একটু মুখস্থ করে ফেলবা। আর এইচএসসি তে মুখস্থ না থাকলেও কোনো সমস্যা নাই, কারণ তুমি ক্যালকুলেটর দিয়ে মান বাইর করে ফেলতে পারবা। ওকে, তো ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই আজকে ক্লাসে আমরা কি কি পড়ছি একটু রিক্যাপ করি। দেখো আমি আবার বলছি 2 মিনিটে রিক্যাপ করব। আমরা শুরু করছি হায়ার ম্যাথের সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 7। এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে 18টা ক্লাস লাগবে, এবং 18টা ক্লাস যদি তোমার কলেজের ক্লাস শুরুর আগে তুমি কমপ্লিট করে ফেলতে পারো এইচএসসির হায়ার ম্যাথ নিয়ে আর কোনো টেনশন হবে না। ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি যদি কেউ ভালো মতো শেষ করে ফেলে আর কোনো চ্যাপ্টার বুঝতে তার অসুবিধা হবে না, এবং হায়ার ম্যাথে তার কাছে আর কোনো কঠিন লাগবে না, কারণ এই চ্যাপ্টারটাই সবচেয়ে বেশি ভয় পায় সবাই। আগেই শেষ করে ফেলো, পরে দেখবা তোমার কাছে বাকি অধ্যায়গুলো অনেক সহজ লাগতেছে। মনে করো তোমরা তো ক্রিকেট খেলা বোঝো নাকি? মনে করো তুমি মিচেল স্টার্কের বলে ব্যাটিং করতেছো, মিচেল জনসনের বলে ব্যাটিং করতেছো, শাহিন শাহ আফ্রিদির বলে ব্যাটিং করতেছো। তারপরে তুমি যদি এসে মনে করো যে ওই বাংলাদেশের খালেদ মাহমুদ সুজন সাহেবের বলে ব্যাটিং করো, তোমার কাছে ইজি লাগবে না? 160 কিলোমিটারের বল খেলা পরে যদি তুমি 120 কিলোমিটারের বলে ব্যাটিং করো তোমার কাছে বলে মনে হবে যে খালি ছক্কা মারি ধরে ধরে। তো ত্রিকোণমিতি অধ্যায়টা হচ্ছে এরকম, যদি খালি কলেজে ক্লাস শুরুর আগে এই অধ্যায়টা ভালো মতো শেষ করে ফেলতে পারো বাকি সকল অধ্যায় তোমার কাছে সহজ হয়ে যাবে। বাকি অধ্যায়গুলো মনে হবে যে এটার তুলনায় বাকিগুলো স্মুথ লাগতেছে। তো এই ছিল আজকের অধ্যায়ের ক্লাস। তো আমি একটু রিক্যাপ করি, মোট আমরা 18 ক্লাসে এই অধ্যায়টা কমপ্লিট করব। 7.1 থেকে 7.7 পর্যন্ত আছে। আজকে ক্লাসে আমরা এখনো পরীক্ষায় আসার মতো পড়াশোনা শুরুই করি নাই। পরীক্ষায় আসার মতো পড়াশোনা বা বই থেকে পড়াশোনা আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। আজকে ক্লাসটা জাস্ট বেসিক জিনিস ছিল। আমরা প্রথমে দেখলাম যে এই যে সাইন টেন সেক এগুলো আসলে কি মিন করে। এই নামগুলা তুমি তো জিজ্ঞেস করতে পারতা এটার নাম সাইন না হয়ে অমুক কেন হইলো না, আমার নাম অমুক না হয়ে তমুক কেন হইলো না, এটার নাম কেন টেন হইলো, এটার নাম কেন সেক হইলো। এই জিনিসগুলো আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তারপরে এই যে বন্ধু কেন হয়েছে, কেমনে তারা একজন একজনের বন্ধু হয়েছে এগুলো দেখাইলাম।
তারপরে এই যে এগুলা প্রমাণ করে দেখাইলাম তোমাকে, চিত্র এঁকে দেখাইলাম জিনিসগুলা কেমনে আসছে আসলে। তারপরে এই যে অর্ধজা কেমনে গর্ত হইলো, সাইনের পরিচয় অর্ধজা থেকে কেমনে গর্ত হয়ে গেল সেটা দেখাইলাম। তারপরে কেমনে একটা কোণের রেসপেক্টে লম্ব ভূমি আইডেন্টিফাই করতে হয়, অতিভুজ আইডেন্টিফাই করা খুবই ইজি, সেটা দেখাইলাম। তারপরে এই যে এগুলো তো সবাই আগে থেকেই জানো, তাও আমি একবার রিক্যাপ করে ফেললাম। বাকিটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করব, ঠিক আছে? আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ থাকবে না। প্রথম ক্লাসে আমরা কি পড়ছি? শুধু বেসিক জিনিস। আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ নাই, আগামী ক্লাসের পরে বাড়ির কাজ, লেকচার 2 এর পরেও মেবি বাড়ির কাজ থাকবে না, খুব সম্ভবত প্রথম 3 ক্লাসের পরে। প্রথম 3 ক্লাসের পরে বাড়ির কাজ দেওয়া যাবে, কারণ আজকে ক্লাসটা পুরো বেসিক ছিল। দ্বিতীয় ক্লাসটাও খুবই সোজা থাকবে। 3 নাম্বার ক্লাসের পর থেকে বাড়ির কাজ দেওয়া শুরু হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস কবে জানো তোমরা? আমাদের ক্লাস শিডিউল কি? শনি সোম বুধ শুক্র সন্ধ্যা 7:30। এই সপ্তাহে শনিবার তো ক্লাস হয়নি, সোমবার থেকে শুরু হয়েছে। বুধবার নেক্সট ক্লাস, বুধবার সন্ধ্যা 7:30। তো বুধবারে দেখা হচ্ছে। এবং আরেকটা কাজ করতে হবে, শোনো, প্রত্যেকটা ক্লাসের আগে, ধরো আমার ক্লাস হচ্ছে 7:30-এ, প্রত্যেকটা ক্লাস শুরুর আগে 15 মিনিট আগে তুমি রেডি থাকবা। ধরো আমার ক্লাস 7:30-এ, তুমি রেডি হয়ে টেবিলে বসবা 7:15-তে, এবং এই 15 মিনিট তুমি আগের ক্লাসের পড়াটা, ক্লাস লেকচারটা রিভিশন দিবা, মনে থাকবে? এইটা যদি করতে পারো অনেক ইফেক্টিভ হবে। ধরো নেক্সট ক্লাস হচ্ছে বুধবার সন্ধ্যা 7:30, তুমি বুধবার সন্ধ্যা 7:15-তে ক্লাস করার জন্য রেডি হয়ে বসে যাবা, এবং এই 15 মিনিটে তুমি আগের ক্লাসে যা পড়াইছি, যেমন আজকে ক্লাসে যা পড়াইছি, জাস্ট একটু চোখ বুলাবা, তোমার নোট খাতাটা জাস্ট রিভিশন দিবা, শেষ। তাইলে দেখবা তোমার কাছে প্রত্যেকটা ক্লাস একদম স্মুথ লাগতেছে। ওকে, এখন থেকে তোমার কাছে যদি কেউ বলে সাইন কি, তুমি মনে মনে চিন্তা করবে অর্ধ-যে। যদি বলে ট্যান কি জিনিস, স্পর্শক। সেক কি জিনিস, ছেদক। মনে থাকবে, জিনিসগুলোর সাথে রিলেট করতে পারবা। তো রিলেট করতে পারলেই তোমার কাছে কখনো এগুলো আনকমন মনে হবে না। বুঝতেছে জিনিসটা? তো আগামী ক্লাস থেকে আমরা মেইন পড়াশোনায় ঢুকে যাব। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো, আগামী ক্লাসে আমরা একটু লম্বা ক্লাস নিব। আগামী ক্লাসটা একটু 2 ঘন্টার বেশি হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হচ্ছে। প্রথম ক্লাস কেমন ছিল, পড়া কি বুঝতে পারো? আমার কিন্তু গলা ভেঙে গেছে। এই তোমরা আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম দেখছো আমাদের গ্রুপগুলোতে? ভিডিও তারপর ছবি তো সবাই পোস্ট করছে। বিগত 4-5 দিন এই চিল্লাপাল্লা করতে করতে গলা একটু ভাঙা। পড়া কি বুঝতে পারছো? তো এই যে গত শুক্রবারে 22 ব্যাচের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম ছিল, তারপরে হবে 23 ব্যাচের, তারপরে 24 ব্যাচের, তারপরে 25 ব্যাচের। তো 25 ব্যাচের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে এখানে কয়জনকে পাবো বলো? এই কোর্সে ইতিমধ্যেই কত 2700 স্টুডেন্ট এনরোল করে ফেলছো। তোমাদের মধ্যে কে কে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে পৌঁছাইতে পারবা বলো? গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে পৌঁছাইতে হলে কিন্তু বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, বুটেক্স, এমআইএসটি, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল অথবা পাবলিক কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, নাহলে কিন্তু গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে আসতে পারবা না। রয়্যাল ডান্স দেখতে চাই, রয়্যাল ডান্স দেখার জন্য কিন্তু ওই গ্র্যান্ড সেলিব্রেশনে আসার টিকিট অর্জন করতে হবে। তো টিকিট অর্জন করতে হবে কিভাবে? যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে চান্স পাইতে হবে। যাদের টার্গেট ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি অথবা পাবলিক যে কোনো একটা ইউনিভার্সিটি চান্স পাইতে হবে, অথবা মেডিকেলে চান্স পাইতে হবে। তো আজকে তোমাদের সাথে যে জার্নি শুরু হইলো, জার্নি তো ওরিয়েন্টেশন ক্লাসেই শুরু হয়ে গেছে। আজকে প্রথম ক্লাস ছিল, মানে প্রথম পড়াশোনার ক্লাস, ওই দিন তো ওরিয়েন্টেশন বললাম। তো আজকের এই ক্লাসটাতে যারা ছিলা, আমি আশা করব তোমরা আগামী 2 বছর আমাদের সাথে এমনভাবে পড়াশোনা করবা যাতে একদম গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হয় সামনাসামনি। মনে থাকবে, এই জিনিসটা যাতে মাথায় থাকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে বুধবার সন্ধ্যা 7:30-এ। ঠিক আছে, টাটা।